প্রিয়তার মুখের দিকে তাকিয়ে দেখল প্রিয়তা নিজের মাঝে নেই। হঠাৎ ঠান্ডায় কাঁপছে। জ্বর এলে যে প্রচণ্ড শীত করে অন্তু সেটা জানে। এখানে একটা কম্বল ছিল, কিন্তু এই কম্বলে শীত মানাচ্ছে। প্রিয়তা প্রচণ্ড কাঁপছে। অন্তু প্রিয়তার হাতের তালু ঘষে গরম করার চেষ্টা করছে। প্রিয়তা জ্বরের ঘুরিয়ে অন্তুর একটা হাত নিজের কাছে টেনে এনে নিজের বুকের সাথে চেপে ধরে বিড়বিড় করে বলল, আমার প্রচণ্ড শীত করছে। অন্তু খেয়াল করলো প্রিয়তার ঠোঁট দুটো কাঁপছে। ঠান্ডায় অন্তুর হাতটা জড়সড় করে জড়িয়ে ধরে কম্পিত ঠোঁটে কাতরিয়ে আবারও উচ্চারণ করলো, শীতে মরে যাব। অন্তু প্রিয়তার পাশে শুয়ে পড়ল, যেন তার উষ্ণতায় শীত একটু কম লাগে। প্রিয়তা অন্তুকে পাশে পেয়ে অন্তুর বুকে মাথা গুঁজে অন্তুকে আলিঙ্গন করলো। প্রিয় নারীর আলিঙ্গন একটা পুরুষের ভেতরে অস্থিরতা তৈরি করাটাই স্বাভাবিক। অন্তু তবুও স্বাভাবিক আছে। সে প্রিয়তার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। প্রিয়তা আলিঙ্গনের মাত্রা ক্রমশ বাড়াচ্ছিল। অন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ। একটা সুস্থ মানব দেহে তার প্রিয় নারীর গভীর আলিঙ্গন নিজেকে ঠিক রাখা খুব বেশিক্ষণ সম্ভব হলো না অন্তুর। নিজের অনিচ্ছায় অন্তু প্রিয়তাকে গভীর আলিঙ্গনে জড়ালো। দুজনের অজান্তেই বড়সড় একটা অনর্থ ঘটে গেল। পরের দিন ঘুম ভাঙতেই অন্তু দেখল প্রিয়তার জ্বর নেই। অন্তুর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুখটা কত স্নিগ্ধ, মায়াবী আর নিষ্পাপ লাগছে। অন্তুর হাসি মুখটা হঠাৎ বিলীন হয়ে গেল। গত রাতের ঘটনাটা মনে পড়ে গেল। এটা তার উচিত হয়নি। সেও শ্রাবণের মতো সুযোগ নিয়ে নিল। অন্তু প্রিয়তাকে রেখে বিছানা ছেড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ালো। ওয়ালে কয়েকটা ঘুষি দিয়ে বলল, শিট, এটা আমি কি করলাম এটা আমি শ্রাবণের মতন সুযোগ নিয়ে নিলাম। প্রিয়তা অসুস্থ ছিল, জ্বরের ঘরে আমার কাছে এসেছিল, আর আমি একটা অসুস্থ মেয়ের সাথে এসব কি করলাম আমি কি অমানুষ যে নিজেকে সামলাতে পারলাম না? এই মুখ আমি আর কোনো দিনও প্রিয়তাকে দেখাতে পারবো না। প্রিয়তা আমাকে সারা জীবনের মতন ঘৃণা করবে। প্রিয়তা আবারও কষ্ট পাবে, আবারও বিশ্বাস ভাঙার কষ্ট পাবে। পুরুষ জাতির প্রতি ওর এক ঘৃণার ধারণা জন্ম হবে। চিন্তায় অন্তু পাগল হয়ে যাচ্ছে। অথচ কাল রাতে যা হয়েছিল তা প্রকৃতির নিয়মেই হয়েছিল। মাঝে মাঝে কিছু জিনিস আমাদের অনিচ্ছাতেও ঘটে যায়। আমরা যা ভাবি না তাও ঘটে যায়। হঠাৎ রুমে কিছু একটা পড়ার শব্দ হলো। কিছু একটা ফ্লোরে পড়লো। অন্তু দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো প্রিয়তা ওয়াশরুমে আসার চেষ্টা করছিল। তখনই ওর হাত বেঁধে ফুলদানি পড়ে গিয়েছে। অন্তু দ্রুত এসে প্রিয়তাকে ধরে বলল, স্ট্রেঞ্জ, আমাকে ডাকলে না কেন তুমি? যদি পরে কিছু হতো। অন্তু খুব রিয়্যাক্ট করে কথাটা বলল। প্রিয়তা খেয়াল করলো অন্তু খুবই চিন্তিত। হঠাৎ অন্তুর এমন ব্যবহারে প্রিয়তা বিস্ময়কর দৃষ্টিতে অন্তুর দিকে তাকিয়ে রইল। অন্তু তার সাথে এমন ব্যবহার করবে এটা তার কল্পনার বাহিরে। প্রিয়তার অভিমান হলো। সে মুখ ভারী করে অন্তুর হাত ছাড়িয়ে বলল, আমি কি বোঝা হয়ে আপনার ঘাড়ে বসে আছি অন্তু? অন্তু খেয়াল করলেও প্রিয়তা আজ আর ভাইয়া সম্বোধন করছে না। বিষয়টা অবাক করা হলেও সত্য। প্রিয়তার কথায় অন্তুর খারাপ লাগলো। সে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রিয়তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। বেশ অপরাধ বোধ নিয়ে বলল, আই এম সরি প্রিয়তা, প্লিজ সরি। আমি বুঝতে পারিনি, চিন্তায় রিয়াক্ট করে ফেলেছি। আসলে আমার উচিত হয়নি। আসলে আমি কপাল পোড়া অন্তু। এই দুনিয়াতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই। যাকে ভালোবাসতাম সে তো বেইমানি করলোই। নিজের পরিবারের কাছেও বোঝা হয়ে গেছিলাম, আপনার কাঁধে তুলে দিয়েছে। আম সরি, প্লিজ সরি। আপনার আসলে কোনো দোষ নেই। আপনি কেনই বা আমার মতো অসুস্থ মানুষকে টেনে বেড়াবেন? আমি কিছু বলতে চাই তোমাকে গত রাতের ব্যাপারে। কেন আমি দুশ্চিন্তা করছি। আমরা ফিরছি কখন অন্তু? আমার কথাটা শোনো। আমরা ফিরছি কখন অন্তু? তুমি না ঘুরতে চাও? না, আর চাই না। আমি বাড়ি ফিরতে চাই। রজনী, লাতিফা, আঞ্জুমান রান্নাঘরে ব্যস্ত আছে। আজ প্রিয়তা আর অন্তু আসবে। 1 মাসের বেশি সময় ধরে ওরা দেশের বাইরে ছিল। বাড়িটা আজ আমেজময় হয়ে আছে। মাহবুব বাজারে যাচ্ছে আর এক একটা জিনিস হাতে করে নিয়ে আসছে। প্রান্তিকও বারবার বাইরে যাচ্ছে আর এক একটা জিনিস হাতে করে নিয়ে আসছে। প্রান্তিকের দেশের সর্বোচ্চ ট্রিটমেন্ট চলছে। মাহবুব প্রান্তিককে বিদেশে পাঠাতে চেয়েছে, কিন্তু বিদেশ পাঠিয়ে কোনো লাভ হবে না। ভালো হলে এখানে থেকেই হবে, না হলে পৃথিবীর কোনো জায়গায় থেকেও হবে না। ডাক্তার বলেছে এখন আগের চেয়ে অবস্থা বেশ ভালো। এখানে রিপোর্ট বেশ পজিটিভ। সব মিলিয়ে চৌধুরী বাড়িতে আজ আনন্দের শেষ নেই। গ্রাম থেকে রজনীর মা, বাবা, ভাই এসেছে। গ্রামের টাটকা সবজি, দেশি মুরগি, মুরগির ডিম, গ্রামের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছে।
অন্তুর মা বাবাও এসেছে। ওদের আস্তে আস্তে বেশ রাত হবে। প্রান্তিক 5 পাউন্ডের একটা কেক এনে ডিপ ফ্রিজে রাখলো। ফ্রিজ থেকে একটা কোকাকোলার ক্যান বের করলো। ডাইনিংয়ে পায়ের উপর পা তুলে বসে কোকাকোলার মুখ খুলল। তা থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রান্তিক কোকাকোলা উঁচু করে ঠান্ডা কোকাকোলা ঢকঢক করে একেবারে অর্ধেকটা খেয়ে নিল। ডাইনিং থেকে কিচেনে উঁকি দিয়ে দেখলো রজনী কোমরে ওড়না পেঁচিয়ে গ্যাসে তরকারি নাড়াচাড়া করছে। পরনে হলুদ জর্জের 3 পিস, চুল উঁচু করে বাঁধা। ফর্সা ঘাড়ে ছোট ছোট অসংখ্য চুল ঘাড়ে আর মোহনীয় লাগছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে মৃদু হাসছে। আপাদমস্তক ঘন ঘন তাকিয়ে দেখছে। লাতিফা বিষয়টা খেয়াল করলো। আঞ্জুমানকে ইশারা করলো। আঞ্জুমান আর চোখে তাকিয়ে দেখলো। দেখেও না দেখার ভান করে চুপচাপ 3 জনে কাজ করছে। প্রান্তিকের মনে অনেকক্ষণ ধরে নিষ্পিস করছে রজনী যেন একবার পেছন দিকে তাকায়, কিন্তু তাকাচ্ছেই না। বাধ্য হয়ে রজনীর নাম্বারে মেসেজ করলো। কি রান্না করছেন ম্যাডাম এত মনোযোগ দিয়ে? মেসেজের সাউন্ডে রজনীর ফোনটা হাতে নিল। রজনী ফোনের ওয়ালপেপারে প্রান্তিকের সাদা স্যুট পরা হাসিমাখা সুদর্শন একটা ছবি। সেই ছবিটির ওপর ভাসছে মেসেজটা। রজনী ডান হাতে খুন্তি চালাতে চালাতে বাম হাতে রিপ্লাই করলো। আপনার ফেভারিট কিছু? আমার ফেভারিট কিছু? ইয়েস মাই ডিয়ার সুদর্শন বয়। বাট সুইট হার্ট, আমার ফেভারিট কিছু তুমি কড়াইতে কিভাবে রান্না করবে? আগুন ছাড়া রান্নাটা হবে কি করে শুনি? আমার ফেভারিট কিছুতে যে আগুন আছে সেটা চুলার আগুনের চেয়েও ভয়ঙ্কর। রান্না করতে কড়াই নয়, অন্য কিছু লাগবে। মানে? মানে তোমার এই ঠোঁট। আর আমার ফেভারিট হচ্ছে তোমার চুমো। চুমু আবার গরম হয় নাকি না ঠান্ডা হয়? চুমু তো চুমুই হয়। গরম ঠান্ডা দুটোই হয়। এতবার বোঝালাম এখনো বুঝলে না। এতভাবে বোঝানোর পরেও তুমি এই উষ্ণতা আর শীতলতার মানেই বুঝলে না। বুঝেছি। এই আগুন ঠোঁটে চেপে ধরলে আগুন গরম চুমু হবে, আর ফ্রিজ থেকে বরফ এনে ঠোঁটে চেপে ধরলে সেটা হবে ঠান্ডা চুমু। ওরে বউরে, তোমার থিওরিতে আমি আবারও ফেদা। পেছনে তাকাও। রজনী পেছনে তাকালো। প্রান্তিক সাদা 3 কোয়ার্টার আর কালো গেঞ্জি পরে সোফায় বসে ফোন গোতাচ্ছে। রজনী তাকাতেই ফ্লাইং কিস ছুঁড়ে মেরে চোখ মারল। রজনী লজ্জা পেল। আঞ্জুমান লাতিফাকে ইশারা দিয়ে নিয়ে বাইরে গেল। যাওয়ার সময় বলে গেল, আমরা দুজনে আসছি, তুমি একটু চুলাটা খেয়াল রেখো রজনী। রজনী ফোনটা সাইডে রেখে মিহি কণ্ঠে বলল, আচ্ছা আম্মা। রজনী মন দিয়ে প্রান্তিকের ফেভারিট সর্ষে ইলিশ রান্না করছে। ঘেমে নাকের ডগা লাল লাল হয়ে গিয়েছে। এমন সময় হঠাৎ পেটে কারো হাতের স্পর্শে কেঁপে উঠল রজনী। ঘাড় কাত করতে দেখল প্রান্তিক পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। রজনীর ঘাড়ে থুতনি রেখেই ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, সে কখন থেকে ডাকছি, তুমি আসছো না কেন? রজনী খুব তড়িঘড়ি করে বলল, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ছাড়ুন আমায়, এক্ষুনি আমার লতিফা খালা চলে আসবে, বাড়িতে মেহমান কেউ চলে আসবে, ছাড়ুন। বলেই রজনী খুন্তি নাড়াতে শুরু করলো। প্রান্তিক এক হাত সরিয়ে রজনীর হাতের ওপর রেখে খুন্তিসহ হাত চেপে ধরে খুন্তি নাড়াতে নাড়াতে বলল, তোমাকে হেল্প করতে এসেছি। দেখো তোমার জামাই কত ভালো খুন্তি জ্বালাতে জানে, দেখে নাও দেখে নাও। বলেই রজনীর ঘাড়ে চুমু দিয়ে বলল, সাথে এ অধরও চালাতে জানে। অলরাউন্ডার ইজ ইয়োর হাজব্যান্ড হিয়ার। দেখলে কত কিছু পারে একসাথে। এই জন্যই বলি রজনীগন্ধা, তুমি জিতেছ। আপনি কি ছাড়বেন আমায়? ছি, কেউ দেখলে কি ভাববে? তাহলে বেডরুমে যেতে পারি আমরা? এখন আমি এখন গরমে ঘেমে অতিষ্ঠ, গোসল করবো, ডাইনিংয়ে খাবার সাজাবো, প্রিয়তারা চলে আসবে, কত কাজ। আর আপনি কি না এখন এইসব বাজে কথা বলছেন? আমি বাজে কথা না বললে মা বাবাকে কবে লজ্জা পেয়ে বলবে তোমরা দাদু নানু হতে চলেছ? সারাক্ষণ মাথায় এইসবই চলে, তাই না? এসবই চলে। এসব রান্না বান্না ছাড়া তো। প্রিয়তারা আসবে আমাকে আর তুমি পাত্তাই দিবা না। এখন চলো একসাথে শাওয়ার নিব। ইম্পসিবল। আপনার মতো অসভ্য লোকের সাথে আমি আর শাওয়ার নিব না। আপনি একটা জাত আলো, সুযোগ পেলেই। তাহলে কেন বলো? মেয়েদের মুখে কিন্তু এসব শুনতে ভালোই লাগে।
এবার কিন্তু সত্যি চলে আসবে কেউ, ছাড়ুন আমায়। প্রান্তিক রজনীর ঘাড়ে নাক ডুবিয়ে আলতো চুমু দিয়ে বলল, তোমাকে পাওয়ার দাবি আমি মৃত্যুর পরেও ছাড়ব না রজনীগন্ধা। প্রান্তিকের ওষ্ঠের ছোঁয়ার রজনীর সমস্ত শরীর শিরশির করে উঠল। কিছুটা দুর্বল হয়ে গেল রজনী, শরীরের বল হারালো, অনুভূতিরা ভিড় জমালো মস্তিষ্কে। প্রান্তিক বুঝতে পারল রজনী অনুভূতি প্রবণ হয়েছে। রজনীকে ঘুরিয়ে তার দিকে ফেরালো। রজনীর দুই গালে হাত রেখে বলল, বড্ড জানতে ইচ্ছে করে কি আছে তোমার নয়নে রজনীগন্ধা। আমি যতবার নয়ন মেলে তাকাই ততবারই নিজেকে হারিয়ে ফেলি। এমন নেশায় আমাকে জড়ালে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি যেদিন প্রথম তোমার চোখে চোখ রাখলাম ওই দিনই আমার সর্বনাশ নিজ চোখে দেখলাম। লজ্জা করছে আমার। এমন সময় রজনীর ফোন বেজে উঠল। চুলার পাশেই ফোন রাখা। ফোনের শব্দে দুজনেই কেঁপে উঠল। দুজনেই স্বাভাবিক হলো। প্রান্তিক ফোনের দিকে তাকিয়ে দেখল অফিসের নাম্বার থেকে ফোন। প্রান্তিক বিরক্ত কণ্ঠে বলল, সময় বোঝে না, অসময়ে ফোন দিতে পারলেই বাজে। কি ইম্পর্টেন্ট নিউজ দিতে ফোন দিস শালা? হ্যাঁ, তোরা বাংলাদেশের কোনো সুস্থ নাগরিক তোদের ফোন রিসিভ করে? আমাদের লতিফা খালা পর্যন্ত তোদের ফোন দেখে বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে ফোন কেটে দেয়। এরপর থেকে আমার আর আমার বউয়ের রোম্যান্টিক মুহূর্তে যদি তারা একটা ফোন দিস, তোদের অফিসে গিয়ে এমন গালি দিয়ে আসবো এই জন্মে আর ফোন দিবি না। রজনী অগ্নি চোখে খুন্তি উঁচু করে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, বউয়ের হাতে খুন্তি সাক্ষাৎ রমণী লুক। দেখে মনে হচ্ছে এক্ষুনি খুন্তি ছ্যাঁকা দেবে। প্রান্তিক চিন্তিত ভঙ্গিতে কপাল টান টান করে রজনীর দিকে তাকিয়ে বলল, আমি আবার কি করলাম? আপনাকে এখন কি বলা উচিত তাই বলুন। কে বলেছিল রান্নাঘরে এসে পাকনামো করতে আপনাকে? তাকিয়ে দেখুন কড়াইয়ের দিকে, একটা ইলিশ মাছও আস্ত নেই, সবগুলো মাছ ভেঙে চড়ে যাচ্ছে তাই হয়ে গিয়েছে। এখন আম্মা আসলে আমি কি জবাব দিব? প্রান্তিক উকি দিয়ে দেখল আসলেই মাছের অবস্থা যা তা, আত্মীয়দের সামনে দেওয়ার মতো নয়। এদিকে তার বউ অগ্নিমুডে তাকিয়ে আছে। প্রান্তিক বলল, কুল, আমি সলভ করে দিচ্ছি। কি সমাধান দিবেন? প্রান্তিক এক টুকরো ইলিশের ডিম মুখে পুরে খেতে খেতে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ থেকে আরও একটা মাছ বের করে কিচেনে ফিরে এলো। রজনী বলল, এখন এই মাছ কি হবে? কি আবার হবে? রান্না হবে ইলিশ। ইলিশ রান্না তো 10 মিনিটের কাজ। দেখো আমি কিভাবে তোমাকে 15 মিনিট রান্না করে দিই। আপনি শাওয়ারে যান, আমি করে নিচ্ছি। আমার বউকে এত কষ্ট আমি করতে দিব না, তুমি শাওয়ার যাও। প্রান্তিক বেসিংয়ের পানি ছেড়ে তার নিচে মাছ রেখে মাছের বিষটা ছুরি দিয়ে উঠিয়ে নিল। তারপর বড় ধারালো ছুরি দিয়েই মাছটা সাইজ মতো কেটে ধুয়ে নিল। রজনী অবাক হয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। এই মানুষটা তার জন্য কত কিছু করতে পারে, তাকে কত ভালোবাসে, কিভাবে আগলে রাখে। এই মানুষটার কোনো দিন কিছু হলে কে তাকে এত ভালোবাসবে? দেখে বোঝাই যায় না মানুষটা ভেতরে ভেতরে অসুস্থ। রজনীর হঠাৎ মন খারাপ হলো। প্রান্তিক রজনীর মুখের দিকে তাকিয়ে মুড অফ দেখে বলল, কি ভাবছো আম্মু বকবে? কিছুই বলবে না। ভাঙা মাছগুলো রেখে দাও, পরে আমরা খেয়ে নিব। এটা রান্না করে চলো, একসাথে শাওয়ারে যেতে হবে। লাতিফা আঞ্জুমানকে বলল, আপা, রান্নাঘরে যাবেন না? চুপ করো তো। আমার ছেলে যেভাবে মন ভালো থাকবে সেভাবেই থাকুক। মানুষ মন ভালো থাকলে সুস্থ থাকে, বুঝলে? ওরা বের হলে তুমি সব খাবার ডাইনিংয়ে রেখো। তোমার ভাই বড় ডাইনিং বানিয়েছে, এনেছো দেখলো না? পুরো পরিবার নিয়ে খাবে তাই। ভাবি, আমার নিজেরই কেমন ঈদ ঈদ মনে হচ্ছে। সারাদিন শ্রাবণ বসে আছে এয়ারপোর্টে। সে খোঁজ পেয়েছে আজ প্রিয়তার ফিরবে। সারাদিন একটু পানিও খায়নি সে। চোখ মুখ একদম শুকিয়ে গিয়েছে। ক্ষুধার যন্ত্রণার চেয়ে প্রিয়সীকে এক নজর দেখার যন্ত্রণা মানুষকে বেশি যন্ত্রণা দেয়। যোগাযোগের তৃষ্ণা বড়ই ভয়াবহ তৃষ্ণা। শ্রাবণ বেদনা ভরা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে বলছে, জানি না কোথায় আছো তুমি, যেখানেই থাকো ইচ্ছা করছে ছুটে যাই, তোমাকে নিয়ে হারিয়ে যায় কোথায়। আমি জানি প্রিয়তা তুমিও তাই করবে। আমাকে দেখলেই পাগলের মতো ছুটে আসবে, আমাকে ভালোবাসবে। এই অপেক্ষা থেকে বেঁচে আছি।
বলতে বলতে এয়ারপোর্টের ভেতর থেকে বের হলো প্রিয়তা। মুখটা একদমই মলিন দেখাচ্ছে। আজ কতদিন পর প্রিয়তার মুখ দেখল শ্রাবণ। হেলে দুলে হেঁটে আসছে, পরনে ব্লু জিন্স, গায়ে সাদা একটা কামিজ, গলায় ব্লু ওড়না। শ্রাবণ মাত্রই উঠে দাঁড়ালো, ঠোঁটের কোণে হাসি ফুটল। সে প্রিয়তার সামনে যাওয়ার জন্য পা বাড়ালো। এমন সময় অন্তু পেছন থেকে এসে প্রিয়তার হাত ধরল, হাসি মুখে বলল, এখন একটু ভালো লাগছে? প্রিয়তা মাথা নেড়ে বলল, হুম। অন্তু প্রিয়তার মাথা তার কাঁধের সাথে রেখে প্রিয়তাকে নিয়ে সামনের দিকে এগোলো। প্রিয়তা ক্লান্তিতে চোখ বুজে আছে। দৃশ্যটা শ্রাবণের হৃদয়কে ক্ষত বিক্ষত করলো। জীবনে প্রথমবার সে প্রিয়তাকে অন্য কারোর সাথে দেখল, তাও এতটা ঘনিষ্ঠভাবে। বুকের মাঝে বাড়ি মেরে উঠল। মনে হলো কি যেন একটা হারিয়ে গেল। যে অন্তু প্রিয়তার পাশে ঘেঁষতেও সাহস পেত না, সেই অন্তুর কাঁধে আজ প্রিয়তার মাথা। শ্রাবণের মাথা কিলবিল করে উঠল। সেই যন্ত্রণা সহ্য করতে পারছে না, মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছে। তার ধারণা ছিল প্রিয়তা অন্তুর সাথে খারাপ ব্যবহার করে, কখনো অন্তুকে কাছাকাছি আসতে দেবে না। তার প্রিয়তা কি সত্যি পাল্টে গেল? কিন্তু শ্রাবণের প্রেমিক হৃদয় বলছে, না, এমন হতে পারে না। হয়তো প্রিয়তা অসুস্থ, তাই অন্তুর কাঁধে মাথা রেখেছে। প্রান্তিক গাড়ি পাঠিয়েছে। অন্তু আর প্রিয়তা গিয়ে গাড়িতে উঠল। গাড়িটা ছেড়ে দিতেই প্রিয়তা খেয়াল করলো গাড়ির আয়নায় শ্রাবণের সেই ঘোলা চোখ দুটো অশ্রু জলে ভর্তি। প্রিয়তা চিৎকার দিয়ে বলল, চাচা গাড়ি থামান। প্রিয়তার চিৎকারে ড্রাইভার গাড়ি থামালো। অন্তু বলল, কি হয়েছে প্রিয়তা, কি হয়েছে? প্রিয়তা গাড়ির কাজ সরিয়ে মুখ বের করে এদিক সেদিক তাকালো। কেউ নেই। এটা কি তার মনের ভ্রম? বুকের মাঝে কেমন ধরফর করছে প্রিয়তার। যন্ত্রণায় অশান্তি লাগছে, কান্না পাচ্ছে। সে অকারণেই কেঁদে দিল। অন্তু বারবার জিজ্ঞেস করছে। কি হয়েছে প্রিয়তা, বলো। প্রিয়তা অন্তুর কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, ও কেন আমার সামনে আসে? আমি কেন আমার সব স্মৃতি ভুলে যেতে পারি না অন্তু? জোর করে ভুলে যেতে হবে কেন শুনি? না হলে আমি যন্ত্রণা পাচ্ছি। অন্তু মনে মনে বলল, তোমার যন্ত্রণাগুলো আমাকেও যন্ত্রণা দেয় প্রিয়তা। দীর্ঘদিন পর প্রিয়তার ফিরে আসায় বাড়িটা আবারও আমেজময় হয়ে উঠেছে। এত জার্নি, এত ক্লান্তি ভুলে সবার মাঝে বসে অন্তু আর প্রিয়তা হাসি মুখে গল্প করছে। তারা কোথায় কোথায় ঘুরেছে সেই ছবিগুলো দেখাচ্ছে। অন্তু খেয়াল করলো গাড়িতে যে বিষণ্ণ মুখ ছিল প্রিয়তার, সেটা এখন আর নেই। প্রিয়তার হাসি মুখটা অন্তুকে যেমন প্রশান্তি দিল, তেমন প্রশান্তি দিল প্রান্তিক আর রজনীকে। ঘণ্টা দুয়েক তারা বসে বসে গল্প করছে। বাড়ি সবার জন্য শপিং করে নিয়ে এসেছে, সেগুলো সবাইকে দেখাচ্ছে। প্রিয়তা রজনীর হাতে একটা সাদা শাড়ি আর সাদা ব্লেজার দিয়ে বলল, তুই আর ভাইয়া এই কাপল ড্রেস পরে ঘুরতে যাবি একদিন। তোকে একদম হোয়াইট অ্যাঞ্জেল লাগবে। আমার ভাইয়া আরও বেশি ফিদা হয়ে যাবে। প্রিয়তার প্রাণবন্ত মুখটা দেখে প্রান্তিকের মনে সত্যি প্রশান্তি লাগছে। কিন্তু তার বোন হঠাৎ এতটা অস্বাভাবিক থেকে স্বাভাবিক হলো কিভাবে? কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? রজনী খেয়াল করলো প্রান্তিক থুতনিতে আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবছে। কিন্তু কি ভাবছে? রজনী সবার মাঝ থেকে উঠে গেল, প্রান্তিকের কাছে গিয়ে বলল, কি হয়েছে, কি ভাবছেন? এত বড় খুশির দিনে আপনি চিন্তিত কেন? একটু রুমে চলো তো, দরকার আছে। প্রান্তিক আর রজনী রুমে গেল। রজনী শাড়ি আর ব্লেজারটা বিছানায় রেখে প্রান্তিকের গলা জড়িয়ে ধরে বলল, বলুন না কি হয়েছে আপনার? আপনাকে চিন্তিত দেখলে না আমার কেমন যেন অস্থির অস্থির লাগে। রজনী সহজে এভাবে এসে প্রান্তিকের কাছে কখনো ধরা দেয় না। প্রান্তিক সেই সুযোগটা নিয়ে বলল, আগে একটা কিস করো বলছি। রজনী কোনো বাহানা ছাড়াই প্রান্তিকের ফর্সা খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে নিজের ওষ্ঠ ডুবিয়ে বলল। এবার বলুন। প্রান্তিক ওষ্ঠ এগিয়ে বলল, এইখানে দাও, শোনো রজনীগন্ধা, আই লাইক ইট। রজনী লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। গাল দুটো লাল হয়ে গেল। লজ্জা পাওয়ার মতো অস্বস্তিকর ব্যাপার দুনিয়াতে আর নেই। প্রান্তিক রজনীকে দেখে আবারও মুগ্ধ হলো। তার বউকে লজ্জা পেলে একটু বেশি সুন্দর লাগে। প্রান্তিক দুষ্টুমি করে বলল, দেরি করছো কেন? তুমি না করলে আমার চিন্তার কারণটা তো বলতে পারছি না। রজনী প্রান্তিকের ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে গভীর অনুভূতিতে মগ্ন হলো। কিছুক্ষণ পরে তারা দুজন স্বাভাবিক হলো। প্রান্তিক ডিভানে গিয়ে বসল। রজনীকে তার কোলের উপর বসিয়ে বলল,
প্রিয়তার এই স্বাভাবিক হওয়ার কারণ বুঝতে পারছি না। ও কি সত্যি স্বাভাবিক নাকি অভিনয় করছে? আমি প্রিয়তার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে সবচেয়ে ভালো বুঝি। ও আমার ননদ। আমি ওকে শ্রাবণের ব্যাপারে সব সত্যটা জানিয়েছি। শ্রাবণের এই বাড়িতে আসার কারণ, ওকে ভালোবাসার কারণ, শ্রাবণের উদ্দেশ্য সবটা জানিয়েছি। সেই সাথে শ্রাবণ কেন এইসব করেছে সেসবও জানিয়েছি আমি। ও যেদিন থেকে সব প্রমাণ সহ জানলো শ্রাবণ সত্যিই অভিনয় করতে এসেছিল, আপনা আপনি কেমন বদলে যেতে শুরু করলো। আমি 1000বার শ্রাবণের ব্যাপারে পজিটিভ সাইড বুঝিয়েছি, কিন্তু ও সেই ব্যাপারে একটা উত্তরও দেয়নি। কিন্তু বলেছে শুধু, আমার বিশ্বাসের প্রতি আমি লজ্জিত। কোন চোখে অভিনয় ছিল আর কোন চোখে ভালোবাসা ছিল আমি বুঝতে পারিনি। আমার চোখের সামনে 2 জোড়া চোখ ছিল। এক জোড়া চোখ শ্রাবণের দেখতে ভয়ঙ্কর সুন্দর। ওই চোখের মায়ায় আমি আটকে গিয়েছিলাম। কিন্তু ওই চোখ সারাক্ষণ আমার ফ্যামিলি ক্ষতি করতে চেয়েছে। ওই চোখে আমার জন্য ভালোবাসা ছিল না, অথচ যে চোখ জোড়ায় আমি কোনোদিন তাকাইনি, সেই চোখ জোড়ায় আমায় পবিত্র চোখে দেখেছে। এত কিছুর পরেও আমায় আগলে রেখেছে। তারপরেও অন্তুকে ভালোবাসতে পারিনি। এত কিছুর পরেও শ্রাবণের জন্য মায়া হয়। তবে সেই মায়া থেকে কিছু অংশ কিভাবে যেন অন্তুর দিকে চলে গিয়েছে। সেটা কি আমায় আগলে রেখেছে সেই জন্য, নাকি অন্য কোনো কারণ, আমি বুঝতে পারছি না। প্রান্তিক রজনীকে জড়িয়ে ধরে বলল, তুমি আমায় খানিকটা নিশ্চিন্ত করলে। আচ্ছা, আপনি চাইলেই তো পারতেন শ্রাবণ আর প্রিয়তাকে এক করে দিতে। কেন করলেন না? আপনি নিজেই তো শ্রাবণকে ভীষণ ভালোবাসেন। শ্রাবণ তো অসহায়, ওরও তো কিছু করার ছিল না। ছেলেটা যে ভীষণ কষ্ট পাচ্ছে, এত কষ্ট কেন দিচ্ছেন বলুন তো? তাহলে কি করতে বলছো? অন্তরের কাছ থেকে এনে শ্রাবণের হাতে তুলে দিব? তা কি আর সম্ভব? আসমান জমিন সৃষ্টিরও তো আগে সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের জীবনসঙ্গী ঠিক করে রেখেছেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। পবিত্র সম্পর্কের জোর বেশি হয়। আমি জানতাম তুমি ভুল কিছু ভাববে না বা বলবেও না। কিন্তু আগে তো পারতেন, তখন কেন করলেন না? শ্রাবণ ওর ভুল কখন বুঝতে পেরেছে বলো? আমি শুধু দেখছিলাম ও কখন ওর ভুল শুধরাতে পারে। আমি যে ওর ব্যাপারে জেনেছি, ওকে কোনোদিন জানানোর ইচ্ছা ছিল না। আমি চেয়েছিলাম ও যেন নিজে থেকে ওর ভুল বুঝতে পারে, কিন্তু না, ও সব সীমা লঙ্ঘন করলো। তুমি যেদিন বললে কেউ তোমার শাড়ির কুচি খুলে ফেলেছে আর ওখানে শ্রাবণ অন্তু ছিল, আমি তখনই বুঝেছিলাম আমি পৃথিবীর সব ক্ষমা করতে পারি, কিন্তু তোমার দিকে কারো কুদৃষ্টি আমি মেনে নিব না। অন্য কেউ হলে তো খুনই করে ফেলতাম। শুধু শ্রাবণ বলে আমি ভালোবাসার টানে কিছুই করতে পারিনি। ভাবলেই কেমন চমকে উঠি আমি। আমার ফুলের মতো বোনকে মেরে রিভেঞ্জ নিতে চেয়েছিল। পৃথিবীতে সব অন্যায়ের ক্ষমা নেই রজনীগন্ধা। তাছাড়াও হাজারো মেয়ের সাথে এভাবে সময় কাটিয়েছে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে। আমি ভাবতেও পারি না আমার বোনের পাশে কাউকে এইরকম একটা মানুষ। নেভার অ্যান্ড এভার, আই কান্ট ইমাজিন। তবুও ওই পাগলটারে আমি ভালোবাসি। মন খারাপ করবেন না আপনি একদম। প্রান্তিকের ভীষণ মন খারাপ হলো। তার সারা দিন মন খারাপ থাকে, রজনীকে বুঝতে দেয় না। তার কিছু হলে এই মেয়েটাকে কে দেখবে? শ্রাবণের মতো কত শত্রু আছে তার। তারা যদি ঝাঁপিয়ে পড়ে, তার এই পবিত্র ফুলের ক্ষতি যদি কেউ করে, অন্তত এই জন্য হলেও সে রজনীর হাত ধরে বৃদ্ধ হতে চায়। তার কিছু হলে রজনী পাগল হয়ে যাবে। সে ছাড়া এই পৃথিবীর কেউ সামলাতে পারবে না রজনীকে। মনে মনে বলল, তোমাকে পাওয়ার জন্য কত আন্দোলন, কত সংগ্রাম করে পেয়েছি তা শুধু আমি জানি। তোমার ওই ঘৃণা ভরা দৃষ্টিতে ভালোবাসা দেখার জন্য ছটফট করেছি। আমি জিতেছি। প্রান্তিক চৌধুরীকে কেউ হারাতে পারেনি, কিন্তু ভাগ্যের কাছে হয়তো হেরে যাব। রাতে সবার খাওয়া শেষে গল্প শেষ করে রাত প্রায় শেষের দিকে এ বাড়িতে আজ প্রথমবার অন্তু প্রিয়তার রুমে ঘুমাবে। সবার মাঝে অন্তু বেশ হাসি খুশি থাকলেও রুমে এসে বেশ চুপচাপ একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। প্রিয়তাও ওয়াশরুম থেকে এসে দেখলো অন্তু ফ্লোরে। কিছু না বলে সে চুপচাপ নিজের বালিশটা নিয়ে ফ্লোরে অন্তুর পাশে গিয়ে শুয়ে পড়ল। প্রিয়তাকে ফ্লোরে দেখেই অন্তু ধর পড়িয়ে উঠে বসে বলল, এ কি, তুমি তুমি এখানে কেন? প্রিয়তা কৌতূহলী দৃষ্টিতে অন্তুর দিকে তাকিয়ে আছে। অন্তু এমন চমকে গেল কেন? প্রিয়তা বাঁকা সুরে বলল, যেভাবে ধরফড়িয়ে উঠছেন যেন আপনার ইজ্জত মারতে এসেছি আমি। নাউজুবিল্লাহ, ছি। নাউজুবিল্লাহ বলছেন কেন? আপনার আচরণে তো তাই বোঝাচ্ছে। আমি অমন কিছুই করতে এসেছি।
তুমি অসুস্থ মানুষ তো, নিচে শোয়া যাবে না, তাই বলছি। আপনার বাড়িতে আপনি ফ্লোরে ঘুমাবেন, বাইরের দেশে গেলে সারা রাত টুলে বসে ঝিমিয়ে ঝিমিয়ে কাটাবেন, আমার বাড়িতেও ফ্লোরে ঘুমাবেন। এত অবিচার তো আর করতে পারি না, এতটা নির্দয় পাষাণ মেয়ে না। তাহলে কি বলতে চাইছো? আপনি 2 দিন ফ্লোরে আমিও 2 দিন ফ্লোরে। আজীবন জেগে থাকলেও তোমাকে ফ্লোরে ঘুমাতে দিব না আমি, সো চুপচাপ খাটে গিয়ে শুয়ে পড়ো। তাহলে আপনিও খাটে বসুন, সমস্যা নেই তো। আমি বিলিভ করি আপনাকে। দূর দেশে থেকেও যে আমার একটা পশম স্পর্শ করেনি, সে আমার বাড়িতে আর কি করবে? অন্তুর হৃদয় হাতটা কেঁপে উঠল, বুক ধরফর করছে, হাত পা কাঁপছে। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে গেল। অন্তুর মাথায় কাজ করছে না। সে প্রিয়তার বিশ্বাসের যোগ্য না, সে প্রিয়তার বিশ্বাস রাখতে পারেনি। এই সরল মেয়েটা আর কত ঠকবে? কারো অনুমতি ছাড়া তার পশম স্পর্শ করাও পাপ। এই পাপের যাতনায় অন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রিয়তা কোনো দিন জানলে কি উত্তর দিবে সে? প্রিয়তা কি আবার অস্বাভাবিক হয়ে যাবে? তাছাড়া প্রিয়তা শ্রাবণের সম্পত্তি, সে শ্রাবণকে ভালোবাসে। অন্তুর বিবেক বলছে এত বড় অন্যায় আর করা যাবে না। শ্রাবণ যথেষ্ট শাস্তি পেয়েছে, এখানে সে একা কষ্ট পাবে প্রিয়তাকে হারিয়ে। ওদিকে শ্রাবণ প্রিয়তা দুজনেই কষ্ট পাচ্ছে। দুজন ভালোবাসার মানুষকে এক করে দেওয়া কম আনন্দের নয়। প্রিয়তা তার একান্ত নিজস্ব অনুভূতি, যে অনুভূতি কাছে থাক বা দূরে থাক একান্তই তার। দিন শেষে প্রিয়তার হাসি মুখেই তাকে প্রশান্তি দেয়। প্রিয়তার কাছাকাছি আর কখনো যাওয়া যাবে না, খুব সাবধানে থাকতে হবে। প্রিয়তা ঘুমিয়ে পড়লে আবার সরে আসতে হবে। প্রিয়তা তার শখের নারী, আর শখের নারী কাছে টানলে দূরে যাওয়ার ক্ষমতা কোনো পুরুষেরই নেই। অন্তু চুপচাপ বালিশ নিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। প্রিয়তা আসলে মনে মনে এটাই চাইছিল, অন্তু তার পাশেই ঘুমাক। দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ প্রিয়তা ডাকলো, অন্তু, হুম। ধন্যবাদ। কেন? কেউ না হয়েও আমার একাকিত্ব জীবনের সঙ্গী হওয়ার জন্য। আমি কেউ না? যেখানে আপন মানুষ বুকে পিঠে ছুরি দিয়ে চলে গিয়েছে, সেখানে আপনাকে তো কিছুই ভাবতাম না। ওসব না ভাবলে হয় না। জানেন অন্তু, ভালোবাসা মানে আমি কি বুঝতাম? কি? একজোড়া বিশ্বস্ত হাত যে আমাকে আগলে রাখবে, আমার মানসিক শান্তির কারণ হবে। জীবনে টাকার প্রতি কোনো মোহ ছিল না, ভালোবাসার মোহ ছিল। কিন্তু দেখুন আমার জীবনটা কেমন হলো। যে যা চাই তা কখনোই পায় না, এটাই চরম সত্য। আমি ভালোবাসা বলতে বুঝি জীবনে এমন কেউ আসুক যে সৎ, বিশ্বাসী, সরল, প্রিয় বলতে আমাকে বুঝুক। দেরিতে আসুক সমস্যা নেই, তবে এমন কেউই আসুক। অন্তুর এই চমৎকার কথা যেন প্রিয়তার মনে আরও এক ধাপ দোলা দিল। প্রিয়তার কষ্ট আরও খানিকটা কমে গেল। কেটে গিয়েছে 2 মাস। শহরে শীত চলে এসেছে। শুভ্ররাঙা মেঘের ছড়াছড়ি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল রজনী। সকাল থেকেই মন খারাপ, ভীষণ মন খারাপ তার। বিষণ্ণ মনে বসে রয়েছে ছাদে। ছাদের নয়নতারা ফুলগুলোর দিকে এক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ডাক্তার বলেছিল একটা বাচ্চা নিতে। একটা বাচ্চা হলে প্রান্তিক সেদিকে মন দিতে পারবে, আজেবাজে চিন্তা আসবে না। বাচ্চাকে সময় দিতে দিতে খারাপ চিন্তা মাথায় আসবে না। রজনী তখন থেকে চেষ্টা করেই যাচ্ছে, অথচ কোনোভাবেই সে কনসিভ করতে পারছে না। প্রান্তিক আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। ফুলবাগান, কিচেন, ওয়াশরুম সব জায়গা খুঁজেছে, অথচ কোথাও নেই রজনী। অন্তু বাইরে যাচ্ছে। প্রিয়তা অন্তুকে কিছু একটা বলতে বলতে অন্তুর সাথে গেট পর্যন্ত এগিয়ে গেল। এখন প্রিয়তা রেগুলারই এটা করে। অন্তু বাইরে যাওয়ার সময় সে গেট পর্যন্ত এগিয়ে যায়। যতক্ষণ অন্তুকে দেখা যায় সে তাকিয়ে থাকে। ধীরে ধীরে অন্তু তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। প্রিয়তা নিজেও জানে না অন্তু কি তার অভ্যাস নাকি ভালোবাসা। এসব নিয়ে সে কিছুই ভাবে না। অন্তু পাশে থাকলে তার ভালো লাগে, ম্যাজিকের মতো প্রিয়তার ভালো লাগে। তার মনের বাজে ক্ষতগুলো অন্তুর জন্য মুছে গিয়েছে, তাই আর কোনো কিছুই জানার চেষ্টাও করে না। অন্তু বেরিয়ে গেলে প্রান্তিক প্রিয়তাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? প্রিয়তা প্রান্তিকের চোখে মুখে চিন্তিত ভাব দেখে বলল, তোমাকে এমন কেন লাগছে ভাইয়া? ঝগড়া হয়েছে কিছু নিয়ে? তোর ভাবির সাথে আমার ঝগড়া হয় না কখনো, দেখছি না কোথাও, তাই চিন্তা হচ্ছে। ছাদের দিকে গিয়েছে। প্রান্তিক ছাদের দিকে পা বাড়ালো। প্রিয়তা প্রান্তিকের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই সত্যি অনেক ভাগ্যবতী রে রজনী।
একটু সময় চোখের সামনে নেই আমার ভাইয়া তোর জন্য কেমন অস্থির হয়ে উঠেছে। ভালোবাসা বুঝি একেই বলে? সত্যিকারে ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পশ্চিম দিকে মুখ করে রজনী বসে আছে, গায়ে সাদা রঙের পাতলা চাদর। প্রান্তিক ধীর পায়ে রজনীর পেছনে গিয়ে দাঁড়ালো, রজনীর কাঁধে হাত রাখলো। রজনী ঘাড় ঘুরিয়ে দেখলো লম্বা ফর্সা মানুষটা ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। রজনী একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। প্রান্তিক রজনীর পাশে বসে পড়ল, শান্ত কণ্ঠে বলল, রাগ করেছো? না, তুমি তো জানো তোমার মিথ্যা আমি ধরতে পারি। কেন মিথ্যা বলছো? আমি রেগে থাকলে কি আপনার কোনো সমস্যা আছে? নেই তো, তাহলে যান না এখন এখান থেকে। তুমি রেগে থাকলে আমার পুরোটাই লস। আমি একটা কথাও শুনতে চাই না, প্লিজ যান আপনি এখান থেকে। এত রাগ? মানুষের বউরা রাগ করে শপিং করে না দিলে, সিনেমা দেখাতে না নিলে, ঘুরতে না নিলে, আর তুমি? আমার তো এইসব চাই না, আমার বেবি চাই। বাচ্চা যেদিন হবার সেদিন হবে। তুমি এত রাগ করছো কেন? তাছাড়া তোমার কি এখন বাচ্চা পালার বয়স? বাচ্চার জন্য এত উতলা হচ্ছ কেন? লেখাপড়া শেষ করো তো। আমার যদি বিয়ের বয়স হয়ে থাকে তাহলে বাচ্চা পালারও বয়স হয়েছে, ক্লিয়ার? কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই, তবুও আমি কেন কনসিভ করছি না? আজ সকালেও ইউরিন টেস্ট করলাম, রেজাল্ট আগের মতোই, কিন্তু কেন? এই সব নিয়ে কেউ রাগারাগি করে? আপনি আমার ডক্টর দেখাচ্ছেন না কেন? হ্যাঁ, কেন দেখাচ্ছেন না তাই বলুন। ডক্টর দেখালেই তো বোঝা যাবে কোনো সমস্যা কি না। প্রান্তিক রজনী খোপা করা চুল হাতে দিয়ে খুলে দিল, সাথে সাথে চুলগুলো এলোমেলো হলে পিঠের ওপর ছড়িয়ে পড়ল। মুখের ওপর এসে পড়া চুলগুলো কানের নিচে গুজে দিল। পাশ থেকে একটা নয়নতারা ফুল ছিঁড়ে রজনীর কানে গুজে দিতে দিতে বলল, তোমাকে সব রূপেই ভয়ঙ্কর সুন্দর লাগে। আমার তুমি হলেই চলবে রজনীগন্ধা, অন্য কিছুতে আমি আকৃষ্ট নই। এসব তো আবেগের কথা। আমার তো বেবি চাই, আমি চাই আমাদের বেবি হোক। আমি সংসার করতে চাই মন দিয়ে। আপনার আর আমার জীবনে ছোট্ট একটা বেবি আসুক, আমাদের আনন্দ আরো বহুগুণ বেড়ে যাক। এইটুকু কি আমি চাইতে পারি না? আর ডাক্তার যদি বলে প্রান্তিক চৌধুরী কখনো বাবা হতে পারবে না, তখন কি করবে? তাহলে আর কোনোদিনও বেবিটা মুখেই আনবো না আমি। কেন? আমাদের বেবি আসুক, এটা আমি চাই। তার মানে এই নয় আপনাকে আঘাত দিয়ে বেবি চাই। আপনার কোনো সমস্যা থাকলে আমার কোনো অভিযোগ থাকবে না, আমি ভুলেও বেবির নাম মুখে আনবো না। কিন্তু ডক্টর যদি বলে আমার সমস্যা, তাহলে কি হবে? প্রান্তিক রজনীকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তাহলে কিছুই হবে না। বেবি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ যখন দিবে হবে, না দিলে আফসোস নাই। আমার জীবনটা তোমার সাথে কাটাতে পারলে আমি হ্যাপি। তাহলে ডক্টরের কাছে নিয়ে যাবেন তো আমায়? আচ্ছা, নিয়ে যাব। এবার তো একটু হাসো। লুকিয়ে লুকিয়ে কখন আবার সিগারেট খাচ্ছেন না তো? সিগারেট ছাড়া কষ্ট হচ্ছে, কিন্তু বউ ছাড়া থাকতে বেশি কষ্ট হবে, তাই সিগারেট একদমই বাদ। বউ পাগল মানুষ। ছাদের দিকে কেউ আসছে, কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। প্রান্তিক রজনীকে ছেড়ে স্বাভাবিকভাবে বসলো। প্রিয়তা ছাদে এলো। প্রিয়তা রজনীকে দেখে হেসে দিয়ে বলল, তুই এখানে এসে ঘাপটি মেরেছিস কেন? ভাইয়া তখন থেকে খুঁজছে। প্রান্তিক প্রিয়তাকে বলল, দুজনে গল্প করো, আমি একটু বাইরে যাচ্ছি। প্রান্তিক চলে গেলে প্রিয়তা রজনীকে বলল, কি নিয়ে রাগ করেছিস? 45 দিন ওভার হয়েছে, কেমন সন্দেহ হচ্ছে। আমি ইউরিন টেস্ট করলাম খুশিতে, কিন্তু কিচ্ছু হয়নি। তোর ভাইয়া ডক্টরের কাছেই যাচ্ছে না। হঠাৎ প্রিয়তা কি যেন ভাবলো, হঠাৎ মুখটা থমথমে হয়ে গেল। রজনীকে বলল, ইউরিন টেস্ট করালে এসব কি বোঝা যায়? যাই। রজনী প্রিয়তার সাথে বিভিন্ন গল্প করেই যাচ্ছে, অথচ প্রিয়তা অন্যমনস্ক, কোনো কিছুতেই মন নেই তার। ছাদ থেকে রুমে এলো সন্ধ্যার পর। রুমে এসে গম্ভীরভাবে বসে রইল। রাত 11টা বেজে গিয়েছে, অন্তু বাসায় ফেরেনি। প্রিয়তার কেমন যেন চিন্তা হচ্ছে। আধা ঘন্টা পর পর ফোন দিচ্ছে, কিন্তু ফোন তুলছে না অন্তু। জীবনে প্রথমবার প্রিয়তা অন্তুকে এতবার ফোন দিচ্ছে। অন্তুর চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। সারা রাত অন্তু বাসায় আসেনি। প্রিয়তা অস্থির হয়ে খুঁজছে অন্তুকে। অন্তুকে 100 বার ফোন দিয়েছে কমপক্ষে, অন্তু ফোন তোলেনি। সারা রাত না ঘুমিয়ে পাগল প্রায় প্রিয়তা। অন্তুর হঠাৎ কি হলো? নিজের অজান্তে প্রথমবার অন্তুর নামে চোখের পানি পড়ল। চোখ দুটো রক্তজবার মতো লাল হয়ে আছে। সকালে ভোরে অন্তু বাসায় ফিরল, ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করলো।
রুমে প্রবেশ করে দেখলো প্রিয়তা ফ্লোরে খাটে হেলান দিয়ে নিচে বসে আছে। প্রিয়তাকে এমন দেখে অন্তু ভ্রু কুচকাল। প্রিয়তা কি সারা রাত এখানে বসেছিল? অন্তু কিছু বলার আগেই প্রিয়তা বলল, কোথায় ছিলেন সারা রাত? শ্রাবণের সাথে। কেন? ওর মন শরীর কোনোটাই ভালো নেই। তোমাদের দুজনের বিয়ে নিয়ে ডিসকাশন করতে গেছিলাম। রাতে খেয়েছেন? শ্রাবণ কিছুই খায়নি। আপনার কথা জিজ্ঞেস করেছি। হুম। আমার ফোন তোলেননি কেন? তুমি আমায় ফোন দিয়েছিলে। এত অবাক হচ্ছেন কেন? তুমি তো কখনোই ফোন দাও না। কাল রাতে 100 বারের বেশি ফোন দিয়েছি। আমি কি স্বপ্ন দেখছি? তুমি আমায় এতবার ফোন দিয়েছ। ফোন তোলেননি কেন? সাইলেন্ট ছিল। কেন? ব্যস্ত ছিলাম। কি জন্য? আমি শ্রাবণের সাথে ছিলাম। আমি ওই সময় কোনো ফোন ইউজ করতে চাইনি। গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম। আজ অনেক রিল্যাক্স লাগছে। দীর্ঘদিন পর শ্রাবণ আজ অনেক হ্যাপি। কেন হ্যাপি কেন? হারানো ভালোবাসা ফিরে পাবার আনন্দ কি সেটা তুমিও জানো। শ্রাবণের লাইফে ফিরে যাচ্ছ তুমি। নিশ্চয়ই পৃথিবীর শ্রেষ্ঠ খুশির দিনটা তোমার সামনে আসছে। সেম খুশি তো শ্রাবণেরও। আপনি জানেন আপনার জন্য সারা রাত কত চিন্তা হচ্ছিল আমার। আর একটু হলে পাগল হয়ে যাচ্ছিলাম আমি। আমাকে না জানিয়ে এভাবে বাইরে থেকে আপনি মোটেও ঠিক করেননি। তুমি না শ্রাবণের সাথে কথা বলতে চাইছিলে? তুমি তো ওকে ভালোবাসো। প্রতিটা দিন ওর জন্য কষ্ট পেয়েছো। আমি নিজে তার সাক্ষী। তোমার কষ্টের দিন শেষ প্রিয়তা। বিলিভ মি, তুমি অনেক হ্যাপি থাকবে ভেবেই আমার কি আনন্দ হচ্ছে। কিভাবে কষ্টের দিন শেষ? আজ থেকে আমি তোমায় মুক্তি দিলাম। এখন চাইলেই ডিভোর্স দিতে পারবা। এতদিন তো সম্ভব হচ্ছিল না, তাই চুপ ছিলাম। বিয়ের 3 মাস না হলে ডিভোর্স দেওয়া যাবে না। তাছাড়া পারিবারিক একটা ব্যাপারও ছিল। শ্রাবণ সব ঠিক করে ফেলেছে, তোমাকে নিয়ে বিদেশে চলে যাবে। ডিভোর্স? ডিভোর্স ছাড়া কিভাবে যাবে? আপনাকে এত খুশি লাগছে যে অন্তু? আমার খুশি ফিরিয়ে দিতে পেরেছি, এর চেয়ে বেশি আর কোনো খুশি হতে পারে না আমার জন্য। আমার খুশি কি আদৌ জানেন? শ্রাবণ ছাড়া তোমার জীবনের খুশির কারণ আর কি হতে পারে প্রিয়তা? আমি তো তোমাকে খুব কাছে থেকে দেখেছি, তাই জানি। শ্রাবণ ছাড়া তোমাকে মানায় না প্রিয়তা। আজ সন্ধ্যায় ওর সাথে দেখা করো। ও দীর্ঘদিন অপেক্ষা করছে তোমার জন্য। কোথায়? সন্ধ্যায় নদীর পাড়ে যেও। আমি একা? শ্রাবণ থাকবে, একা কোথায়? ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে আসুন আগে। অন্তু শাওয়ার থেকে বেরিয়ে দেখলো বিছানায় প্রিয়তা খাবার নিয়ে বসে আছে। অন্তু খাবারের দিকে তাকিয়ে বলল, প্রিয়তা অন্তুর হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে নিজ হাতে খাবার অন্তুর মুখে দিয়ে বলল, না খেলে এত বড় দায়িত্ব কিভাবে পালন করবেন? আপনার বউয়ের বিয়ে দিচ্ছেন, না খেলে কিভাবে হবে? অন্তুর বুকের মাঝে ভীষণ ব্যথা হচ্ছে, কিন্তু প্রিয়তাকে বোঝাতে দিচ্ছে না। স্বাভাবিক থাকার চেষ্টা করছে। একবার খাবার মুখে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে প্রিয়তার থেকে পালাতে চাইছে। হৃদয়ের মাঝে সৃষ্টি হওয়া ক্ষত ক্রমে বাড়ছে। এই যন্ত্রণা থেকে মৃত্যু ছাড়া কেউ তাকে পরিত্রাণ দিতে পারবে না। শুভ্ররাঙা শাড়িতে আজ প্রিয়তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। নিজের থেকে বেশি ভালোবাসত যে মানুষটাকে, আজ সেই মানুষটার সাথে দেখা হবে, যার জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করেছে। নিজেকে আজ মনের মতো করে সাজিয়েছে। গোধূলি সন্ধ্যায় অন্তুর সাথে প্রিয়তা হাঁটছে। প্রিয়তাকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে। অন্তু খেয়াল করছে প্রিয়তা আজ অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি। অন্তুকে ছেড়ে যাবার জন্য বিন্দুমাত্র খারাপ লাগা নেই। অন্তু বলেই ফেলল। প্রিয়তা একগাল হেসে বলল, আজ আমার ভালোবাসা ফিরে পাবার দিন। আজ যন্ত্রণা থেকে মুক্তি পাবার দিন। আজকের দিনটা আমার। আজকের দিনটা নতুন করে লিখব ভালোবাসার রং তুলিতে। পরনে নেভি ব্লু পাঞ্জাবি, সাদা পাজামা পরা, হাতে কালো ফিতার ঘড়ি, সোনালি রঙের সিল্কি চুলগুলো চাঁদের আলোয় চিকচিক করছে শ্রাবণের। ঘোলা চোখ দুটোকে আজ আরও বেশি স্নিগ্ধ আর মায়াবী লাগছে। এই চোখের তারাই অজস্র কষ্টের কবিতা লেখা। মায়াবী আঁখি যুগলে যেন হাজার যুগের তৃষ্ণা। চাতক পাখির ন্যায় অপেক্ষারত চোখ জোড়া শান্ত হয়ে আছে তার প্রেয়সীর জন্য। শ্রাবণের সৌন্দর্যে কম ছিল না আগে কখনোই, কিন্তু আজ যেন আরও বেশি সুন্দর লাগছে, যেন আগুন ধরানো সুন্দর। এই ছেলেটার সৌন্দর্যে এই পৃথিবীর সবার চেয়ে আলাদা। একটা ছেলে ঠিক কতটা সুন্দর হতে পারে তা শ্রাবণকে না দেখলে অনুমান করা মুশকিল হয়ে যাবে। কিছু মানুষ থাকে যাদের সৃষ্টিকর্তা একদমই নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আপন মনে। সেই সৃষ্টির বর্ণনা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। লম্বা পাতলা শরীরের গঠন শ্রাবণের সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। চুল আর চোখের জন্য আলাদা রকম সুন্দর লাগে। এই ছেলেটার চোখের দিকে তাকিয়ে
সর্বনাশ হয়েছে বহু মেয়েরা, সেই সর্বনাশ থেকে বাদ যায়নি প্রিয়তাও। শ্রাবণের চোখের দিকে তাকালে কোথায় যেন হারিয়ে যেত। অনন্তকাল কাটিয়ে দিতে চেয়েছিল শ্রাবণের চোখের দিকে তাকিয়ে। একটা ঝড় সব তছনছ করে দিল। সেই তছনছে ভেঙে গেল তাদের ভালোবাসার ঘর, বিচ্ছেদ এলো তাদের সম্পর্কে। কিন্তু সেই বিচ্ছেদ মনের দূরত্ব বাড়াতে পারেনি। দূরে থেকেও দুজন দুজনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে। কত রাত দুজন রাত জাগা পাখির মতো কাটিয়ে দিয়েছে তার ঠিক নেই। কত শত অশ্রুপাত হয়েছে তারও কোনো হিসাব নেই। এক নজর চোখের দেখার তৃষ্ণায় ছটফট করেছে। সেই অপেক্ষার সময় শেষ হয়েছে আজ। আজ দীর্ঘদিন পর দেখা হবে দুজনের। এই মুহূর্তটাই যেন মহাপ্রলয় সৃষ্টির মতো। এই নদীর কিনারায় হাজারো ভালো ভালো স্মৃতি ছিল দুজনের। সেই স্মৃতিকে জীবন্ত করতে একটা নৌকা সাজিয়েছে ফুল দিয়ে। এই পূর্ণিমায় সে প্রিয়তাকে নিয়ে হারিয়ে যেতে চায় দূর অজানায়। আজ প্রিয়তাকে নতুন ছন্দে ভালোবাসার গান শোনাবে, এক নতুন সুরে গান শোনাবে, যে গান তাদের দূরত্ব কমিয়ে নিয়ে যাবে হৃদয়ের অনেক কাছাকাছি। হাতে একগুচ্ছ সাদা ফুল শ্রাবণের, সেই ফুলের মাঝে একটা রঙিন চিরকুট। সে সন্ধ্যা থেকে তার শরীর কাঁপছে থরথর করে। হৃদয়ের অস্থিরতা বেড়েই চলেছে। হৃদয়ের মাঝে হাতুড়ির বাড়ি দিচ্ছে অবিরত। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে কাঁপছে। সেই কম্পন যেন ভূমিকম্পনের মতোই ভয়াবহ। অবশেষে প্রিয়তা শুভ্ররাঙা শাড়ি পরে শ্রাবণের সামনে এলো। প্রিয়তাকে দেখে শ্রাবণের শরীরের কম্পন কয়েক হাজার গতিতে বেড়ে গেল। হাত থেকে ফুলের তোড়া পড়ে গেল। প্রিয়তা তার সামনে আসতেই চোখ দুটো টলমল করে উঠল। হাজার চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারল না। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। শ্রাবণ চোখ বন্ধ করে ফেলল। প্রিয়তা শ্রাবণের দিকে তাকিয়ে বুঝল শ্রাবণের মনের ভেতর তীব্র জ্বালা যন্ত্রণা হচ্ছে, যা শ্রাবণের সহ্য ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। শ্রাবণের চোখে মুখে এত বেশি যন্ত্রণা দেখে প্রিয়তা ভেতর থেকে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। প্রিয়তার চোখও টলমলে হয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ভালোবাসা এমনও যন্ত্রণার হয়? বিচ্ছেদ কেন এত পোড়ায় মানুষকে? দুজন মানুষ দাঁড়িয়ে আছে, অথচ দুজনই নিশ্চুপ। দুজনেরই চোখ দিয়ে টপটপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। এই নোনা জল দুটো হৃদয়ের তীব্র ক্ষরণ থেকে বের হচ্ছে। কেটে গেল কত খানিক সময়, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। এমন সময় শ্রাবণ চোখ মেলে তাকালো প্রিয়তার দিকে। শ্রাবণ চোখ খুলল। চোখ দুটো পানিতে ভিজে গিয়েছে। শ্রাবণ সরাসরি প্রিয়তার চোখের দিকে তাকালো। প্রিয়তার অশ্রু ভেজা চোখে তাকিয়ে শ্রাবণ নিজেকে সামলাতে পারল না। প্রিয়তাকে জড়িয়ে ধরল, একদম নিজের বুকের সাথে শক্ত করে ধরল। হাউমাউ করে একটা বাচ্চার মতো কাঁদতে শুরু করলো শ্রাবণ। বেসামাল কান্না। কোনো ছেলে বুঝি এভাবেও কাঁদতে পারে? ঠিক কতখানি যন্ত্রণা ভেতরে বয়ে নিয়ে বেড়ালে এভাবে কাঁদা যায়? কিন্তু প্রিয়তা একবারের জন্য শ্রাবণকে ধরল না, যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তার অনুভূতি ঠিক কী এই মুহূর্তে সে নিজেই জানে না। শ্রাবণ কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে বলল, সরি জান, সরি। আমাকে ক্ষমা করে দাও, তুমি প্লিজ ক্ষমা করে দাও। শ্রাবণ কাঁদতে কাঁদতে আর কিছুই বলতে পারল না। প্রিয়তা শ্রাবণের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। শ্রাবণ খেয়াল করলো প্রিয়তার ভেতরে কেমন জড়তা। সে শ্রাবণকে একটুও ধরেনি। তখনই বুকের মাঝে বাড়ি মেরে উঠল শ্রাবণের। ভেতর থেকে কেমন যেন নেগেটিভ রেসপন্স আসলো। প্রিয়তা তাকে দুদিন না দেখলেই জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদত। আজ সে শ্রাবণকে স্পর্শ পর্যন্ত করল না। শ্রাবণ প্রিয়তাকে ছেড়ে দিল। প্রিয়তা শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে বলল, কেমন আছো? তোমায় ছাড়া আমি কতটা ভালো থাকতে পারি। কাঁদছো কেন তুমি? প্লিজ কাঁদবে না শ্রাবণ, একদমই কাঁদবে না। শ্রাবণ আচমকা প্রিয়তার পায়ের কাছে বসে পড়ল। প্রিয়তার পা দুটো জড়িয়ে ধরে বলল, আমি জানি না কিভাবে ক্ষমা চাইলে আমি বুঝাতে পারবো আমি ক্ষমা চাই মন থেকে। তুমি আমায় শাস্তি দাও প্রিয়তা, প্লিজ শাস্তি দাও। এমন শাস্তি দাও যে শাস্তিতে আমি ধ্বংস হতে পারি। এই নিকৃষ্ট ছেলেটাকে শাস্তি দাও তুমি, প্লিজ প্রিয়তা, প্লিজ। আমি পাপ করেছি, আমি পাপী। আমি শাস্তি চাই তোমার কাছে। তবুও আমাকে একা করে দিও না আর। আমার এই পৃথিবীতে কেউ নেই প্রিয়তা, তুমি ছাড়া কেউ নেই। তোমাকে ছাড়া কাটানো সময়ের চেয়ে বড় শাস্তি হয়তো তুমি
অন্য কিছুতে দিতে পারবে না। তবুও আমি চাই তুমি আমায় শাস্তি দাও। তবুও আমাকে তবুও আমাকে একা থাকার মতো শাস্তি আর দিও না। কবেই মরে যেতাম, বেঁচে আছি আর একটা বার তোমাকে নিয়ে বাঁচার জন্য। তুমি ছাড়া পৃথিবীর সব কিছু বিষাক্ত লাগে আমার। প্রতিটা প্রহর কত ভয়াবহ যন্ত্রণায় কাটে আমি ছাড়া কেউ জানে না। প্লিজ আমার পা ছাড়ো। তুমি না হয় পাপ করে তার শাস্তি পাচ্ছ, মেনে নিলাম, কিন্তু আমি কিসের শাস্তি পেলাম শ্রাবণ? এই উত্তরটা দিতে পারবে? আর অন্তু, ও কিসের শাস্তি পাচ্ছে বলতে পারবে? তোমার একার জন্য অন্তু আর আমার জীবনটা তছনছ হয়ে গেল। অন্তুর গায়ে লেগে গেল বিবাহের তকমা। অন্তুকে কি কেউ আর ভালোবাসবে? কেউ কি এটা বুঝবে? আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছিল। অন্তু যাকে ভালোবাসতে চাইবে সে রিজেক্ট করবে, কথা শুনিয়ে বলবে ও বিবাহিত। বিয়ের মতো পবিত্র সম্পর্ক অন্তুর জীবনটা পুতুল খেলা বানিয়ে দিল। জীবনটা এমন হলো কেন আমার প্রিয়তা? এত খারাপ জীবন কেন পেলাম আমি? আমার কপাল এত খারাপ কেন বলতে পারো? এত নিকৃষ্ট মানুষ হিসেবে আমার জন্ম হলো কেন বলো তো? এই নিকৃষ্ট ছেলেটা না পারে নিজেকে ক্ষমা করতে, না পারে মরে যেতে। শান্তি নামক কিছুই আমার কপালে নেই কেন বলতে পারো? দীর্ঘদিন আমি মানসিক যন্ত্রণায় ছটফট করছিলাম। যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করলাম সেদিন থেকে অদ্ভুত এক শান্তি অনুভব হতে শুরু করলো। আমার জীবনে পাওয়া শান্তিটুকুই তুমি। কপাল তোমার নয়, আমার খারাপ শ্রাবণ। কপাল যদি খারাপই না হবে, একজনকে ভালোবেসে অন্যজনের সাথে সংসার করতে হতো না। এইসব আমার জন্য হয়েছে, আমি দায়ী প্রিয়তা। আমি তোমাকে সুখের ঠিকানায় নিয়ে যাব, তোমাকে একটা সুখের রাজ্যের রানী বানাবো। চলো প্রিয়তা, দূর অজানায় হারিয়ে যায় কোথাও। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলল, সুখের লোভ আমাকে আর দেখিও না শ্রাবণ। আমি ঘৃণা করি এসব এখন। আমার জীবনে আমি ঠকেছি। আমার বিশ্বাস, আমার ভালোবাসা আমাকে ঠকিয়েছে। আমার সাজানো ফুলের বাগানে বিষাক্ত পোকামাকড় ঢুকেছিল, আমি তা বুঝতেও পারিনি। আমাকে একটা সুযোগ দাও প্রিয়তা, জাস্ট একটা। আমার চোখের দিকে তাকাও তুমি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি এখন বিবাহিত শ্রাবণ। আমি জানি এই বিয়ে তোমার ইচ্ছাতে হয়নি। তুমি আমাকে ছাড়া ভালো নেই। আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না শ্রাবণ, এ কথা সত্যি। তোমার বেইমানি আমাকে ভালো থাকতে দেয়নি। আমি প্রতিটা মুহূর্ত কষ্ট পেয়েছি তোমার প্রতারণার কথা ভেবে। আমার এই জীবনে তোমার মুখ দেখার ইচ্ছা ছিল না। আমি মেনে নিতে পারিনি তোমার প্রতারণা। জীবনে একবার তোমার মুখোমুখি হওয়ার ইচ্ছা ছিল, খুব জানতে ইচ্ছা ছিল আমার সহজ সরল মনটা কেন ভেঙে চুরে শেষ করে দিলে। কি অপরাধ ছিল আমার? আমি যা ভেবে এসেছিলাম এখানে তা আমি করতে পারিনি। আমার সব মিথ্যার মাঝে তোমাকে ভালোবাসাটুকু ছিল চরম সত্য। হয়তো সত্য, কিন্তু মেয়েরা একবার অভিমানে মুখ ফেরালে এখানে ফিরতে পারে না শ্রাবণ। মেয়েরা যত্ন আর ভালোবাসায় আটকায়, অপমানিত স্থানে দ্বিতীয়বার ফেরে না। একবার অভিমানে মন থেকে উঠে গেলে সেখানে আর জায়গা দেওয়া যায় না শত চেষ্টা করেও। আমি পরে বুঝতে পেরেছি শ্রাবণ, তোমার ভালোবাসা হয়তো সত্যি ছিল, কিন্তু রাগে অভিমানে আমি অনেক দূরে সরে গিয়েছি। আর কখন কিভাবে জানি না শ্রাবণ। আমি হাজারবার নিজের মনকে প্রশ্ন করেছি, আমি কি তোমাকে ভুলে গিয়েছি? আমি কি এখনও তোমাকে ভালোবাসি? আমি আগের মতো সেই অনুভূতি পাই না শ্রাবণ। কিন্তু তুমি কষ্ট পেও না শ্রাবণ, প্লিজ শ্রাবণ। তুমি কি বদলে গেলে প্রিয়তা অন্যদের মতো? তুমিও বুঝলে না আমাকে। অথচ এই পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিল আমাকে বোঝার মতো, সেই মানুষটা তুমি। সবাই আমাকে ভুল বুঝেছে, সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কখনো ভুলবে না। আমি জানি তুমি আমাকে ভুলতে পারোনি। এসব রাগে অভিমানে বলছো তাই না? প্লিজ প্রিয়তা, খারাপ কিছু বলো না। যে মেয়ে আমি ছাড়া পাগল হয়ে যেত সে আমাকে এত সহজে ভুলতে পারে না। তুমি আমার সাথে চলো প্রিয়তা, আমার সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। এখন আর তা সম্ভব নয় শ্রাবণ। এখন সবাই বলবে আমি বিয়ের পর স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। অন্তুকে মানুষ ছিছি করবে, বলবে ওর বউ ওকে ছেড়ে পালিয়ে গিয়েছে। ও মানুষের মাঝে মুখ দেখাবে কিভাবে? ও
অন্তুর এই অপমান আমি সহ্য করতে পারবো না। তুমি অন্তকে নিয়ে একটু বেশি ভাবছো না? কারণ আমি চাই না আমার জন্য কারণ মান সম্মান নষ্ট হোক। শুধুই কি মান সম্মান নাকি অন্য কিছু? আমাকে আর কোনো সব প্রশ্ন করো না প্লিজ শ্রাবণ। বলো তুমি কেন অন্তর ব্যাপারে এত ভাবছো? ভালোবাসো তুমি অন্তকে? কারণ আমি অন্তুর সন্তানের মা হতে চলেছি। শ্রাবণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাটি থেকে উঠে দাঁড়ালো। পৃথিবীটা যেন ভো ভো করে ঘুরছে। চোখের সামনে যেন সব খণ্ড বিখণ্ড হতে লাগলো শ্রাবণের। চরম অবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি ঠিকই বলছি শ্রাবণ, আমি অন্তুর সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সাথে গেলে একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবা থেকে আলাদা করতে হবে। মা হয়ে নিজের সন্তানের সাথে এত বড় অন্যায় আমি কিভাবে করব বলো তুমি? শুধুই কি সন্তান নাকি অন্তর প্রতি ভালোবাসা প্রিয়তা? অন্তু আমার স্বামী শ্রাবণ। আমার খারাপ সময় রাতের পর রাত জেগে আমাকে পাহারা দিয়েছে। কিভাবে আর কবে আমি অন্তুকে ভালোবেসে ফেলেছি জানি না। আমাকে ক্ষমা করে দাও তুমি শ্রাবণ, প্লিজ ক্ষমা করে দাও। শ্রাবণ বিস্ময়কর চাহনিতে তাকালো প্রিয়তার দিকে। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে। তার প্রিয়তা এতটা বদলে গিয়েছে। মানুষ বুঝি এভাবেই বদলে যায়। যে মেয়েটা তাকে ছাড়া হাউমাউ করে কাঁদতো, তাকে ছাড়া যে মেয়েটার মরে যাওয়ার কথা ছিল, সে মেয়েটা দিব্যি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে ফেলল। শ্রাবণের কিছুই বলার ভাষা নেই। সে কী বলবে নিজেই বুঝতে পারছে না। এই মুহূর্তে মৃত্যুই তার জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে তার। প্রিয়তা বুঝতে পারল শ্রাবণকে অস্বাভাবিক লাগছে। শ্রাবণের টলমল চোখের দিকে তাকিয়ে প্রিয়তা বলল, তোমার কাছে যা চেয়েছিলাম তা আমি পাইনি শ্রাবণ। আমাকে ভালোবেসে থাকলে একটা কথা দিতে পারবে প্লিজ? বলো। নিজের কোনো ক্ষতি করবে না প্লিজ। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আবার আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। যত কষ্টই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আমার হৃদয় গহীনে আজীবন থেকে যাবে স্মৃতি হয়ে। আমার হৃদয় গহীনে একটা সম্মানের জায়গা থেকে তুমি থেকে যাবে আজীবন। একসাথে পথ চলা আর হবে না, আমি চাইলেও আর সেটা হবে না। হৃদয় ঘটিত ব্যাপারগুলো জোর করে হয় না। কখনো আর সিগারেট খেও না, নিজের ক্ষতি করো না। আমি গেলাম শ্রাবণ। প্রিয়তা চলে গেল। শ্রাবণ অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটা আর তার নেই। শ্রাবণের চোখ দিয়ে পানি পড়ছে। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, তুমি কি থেকে গিয়ে প্রমাণ করতে পারতে না সবাই ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসে না? কিছু মানুষ হাজারো বিপদে পাশে থাকে। পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই, কিছুই নেই। এখানে কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। খারাপ সময়ে কেউ পাশে থাকে না। সবাই সান্ত্বনা দেয়, কেউ শান্তি দেয় না। অন্তু গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। প্রিয়তা যাওয়ার সময় বলে গিয়েছে, আমি শ্রাবণের সাথে পালিয়ে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাব। আপনি কোথাও যাবেন না, এখানেই থাকবেন কিন্তু। প্রিয়তার কথা রাখতেই অন্তু দাঁড়িয়ে আছে। প্রিয়তা হঠাৎ আজ অন্তুকে সিগারেট খেতে দেখে বলল, আপনিও সিগারেট খান নাকি? অন্তু দ্রুত সিগারেট ফেলে দিয়ে বলল, কেন? অবশ্যই বাধ্য আপনি, কারণ আমি আপনার বউ। আপনাকে সব প্রশ্নের উত্তর 100 বার দিতে বাধ্য। অন্তু কপাল টান টান করে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা নিজেকে তার বউ বলে দাবি করছে। অন্তুকে ওভাবে তাকাতে দেখে প্রিয়তা অন্তুকে বলল, একটা বিষয় বুঝলাম না। প্রিয়তা সকালের ইউরিন টেস্টের ছবি তুলে রেখেছিল। সেটাই অন্তুর সামনে ধরে বলল, এটা কি? কিভাবে হলো এসব? আমি প্রেগনেন্ট হলাম কিভাবে অন্তু? একদিন তো আপনার সাথেই ছিলাম। অন্তুর বুকের মাঝে বাড়ি মেরে উঠল। এই ভয়টাই সে এতদিন ধরে পাচ্ছিল। এখন কি প্রিয়তা তাকে ভুল বুঝবে? অন্তু ভয়ে ডোব গিলল, মুখ শুকিয়ে এলো। আমতা আমতা করে বলল, না মানে আসলে কি হয়েছে কি? এতদিন তো আপনার সাথেই ছিলাম। কাপুরুষ কোথাকার! নিজের সন্তান সহ বইয়ের দায়িত্ব অন্যজনের ঘাড়ে চাপিয়ে বেঁচে যেতে চাইছেন। আমি না হয় খারাপ, কিন্তু আপনার সন্তান, তার কি দোষ? তার দায়িত্ব আপনি নিতে পারবেন না অন্তু? এসব তুমি কি বলছো? তুমি জানো এই ঘটনার জন্য কত রাত আমি ঘুমাইনি? আমি অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। আমি ওই রাতের পরের দিন থেকেই জানতাম। আমি বুঝেছিলাম আপনি ইচ্ছাকৃত করেননি। আমাদের দুজনের সম্মতিতে হয়েছিল। আমি তো আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। সেই ভালোবাসা অন্য কাউকে দিয়ে মহান হতে চান। এত মহান সাজার ইচ্ছা কেন আপনার? আমি যেতে চাইলে আপনি যেতে দেবেন কেন?
কিন্তু শ্রাবণ, তুমি না শ্রাবণকে। আমি কাউকে নয়, আপনাকে চাই। আর আমি আপনাকেই ভালোবাসি। তো দুই কান ঠিক না ভুল শুনলো বুঝতে পারল না সে। সে হাঁ করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা হাসতে হাসতে বলল, বেবি, তোমার পাপ্পা দেখো কেমন বোকার মতো তাকিয়ে আছে তোমার মাম্মিকে ভালো না বেসে। অন্তু প্রিয়তার পেটের দিকে তাকালো। সব যেন তার কাছে স্বপ্ন লাগছে। খুশিতে পাগল হওয়ার মতো অবস্থা। চোখে অশ্রু, মুখে হাসি। প্রিয়তা অন্তুকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ অন্তু। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আপনি আমার শেষ ভরসা। আমি আর কষ্ট পেতে চাই না। আমি অন্তু প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, আমি এবার খুশিতে মরে যাব। রজনীগন্ধা ড্রিম হাউস। খুব বড় অক্ষরে লেখা নামটা কৃত্রিম আলোকরাশিতে চকচক করছে। রজনীর চোখ বন্ধ করে প্রান্তিক রজনীকে নিয়ে বাড়িতে প্রবেশ করালো। বাড়ির সামনে এসেই চোখ খুলল। চোখ খুলতেই রজনী ভীষণ অবাক হয়ে চারিদিকে তাকালো। রজনীগন্ধা ড্রিম হাউস লেখাটা প্রথমে তার চোখে পড়ল। লেখাটা এত নিখুঁত আর সুন্দর করে লেখা, রজনীর চোখ জুড়িয়ে গেল দেখে। রজনীর সাথে সাথে প্রান্তিকের মুখের দিকে তাকালো। প্রান্তিকের চোখে মুখে হাসি। প্রান্তিক রজনীকে অবাক হতে দেখে বলল, ভেতরে চলুন ম্যাডাম, আপনার ড্রিম হাউসটা কেমন হয়েছে জানাবেন। 8 মাস ধরে বিদেশি ইঞ্জিনিয়ারের সাহায্যে একটু একটু করে সাজানোই পারি। রজনী খুব অবাক হয়ে বলল, আমাদের তো বাড়ি আছে, তাহলে আবার বাড়ি কেন? আমাদের আছে, তোমার তো নেই। এটা শুধুই তোমার। আমি বাড়ি দিয়ে কি করব? ভেতরে চলো বলছি। বাড়িতে ঢুকতেই গ্যারেজ, আর গ্যারেজ রাখা একটা খোলা জিপ। প্রান্তিক রজনীকে বলল, আমরা হুটহাট এই জিপ নিয়ে বেরোবো ট্যুরে। কখনো মধ্যরাতে, কখনো ঝুম বৃষ্টিতে, কখনো তপ্ত রোদে। এই খোলা জিপে দুজনে কখনো সমুদ্রে যাব, কখনো পাহাড়ে, কখনো মেঘের দেশে। প্রকৃতির মাঝে হারিয়ে যাব একান্তে দুজন। মধ্যরাতে তোমাকে ডেকে তুলব, তুমি ঘুমে ঢুলবে, আমি ঘুমন্ত পরীটাকে কাঁধে তুলে নিয়ে জিপে বসিয়ে দেব। তারপর প্রকৃতির মাঝে ছুটব। কি দারুণ হবে একবার ভেবে দেখো সুইটহার্ট। তোমার রোম্যান্টিক হাজব্যান্ড তোমার জন্য কত রোম্যান্টিক প্ল্যান করে রেখেছে। নির্জনে নিয়ে তোমায় অতিষ্ঠ করে ছাড়বো, আই প্রমিস। সব সময় অশুভ কথা মুখে লেগেই থাকে না? আচ্ছা সামনে চলো। নিচতলায় বড় ড্রয়িং রুম সহ 3টা বেডরুম। ড্রয়িংয়ে রজনী আর প্রান্তিকের বিয়ের ছবি বড় করে লাগানো আছে। এরপর ওপরে গেল। দোতলায় গিয়ে রজনী আরও অবাক হলো। বিশাল বড় বেডরুম। বেডরুমের এক ওয়াল জুড়ে বিশাল বড় বুকশেলফ। বুকশেলফে 10,000 বই রাখা। বুকশেলফটা এত সুন্দর করে সাজানো, রজনী আগে কখনো এত সুন্দর বুকশেলফ দেখেনি। বুকশেলফের মাঝে মাঝে আর্টিফিশিয়াল রজনীগন্ধা রাখা। এই রুমে আর বেশি কিছু নেই। একটা বড় বেড আর একটা বড় ড্রেসিং টেবিল রাখা। আরেক সাইডের ওয়াল জুড়ে রজনী আর প্রান্তিকের কাপল ছবি লাগানো। ওয়াল জুড়ে এত ছবি দেখে রজনীর চোখে তাক লেগে গেল। প্রান্তিক জানালা খুলে দিল। জানালার পাশেই নদী। প্রান্তিক রজনীর কাঁধে হাত রেখে বলল, দেখো নদীর শীতল হাওয়া বইছে রজনীগন্ধা। আমরা যখন দুজন বুড়ো বুড়ি হয়ে যাব, বেলকনিতে বসে নদীর হাওয়া খাবো, আর বুক সেলফ থেকে বই নিয়ে মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে বই পড়ব। সাথে থাকবে ধোঁয়া ওরা কফির মগ। যৌবন থেকে বৃদ্ধকাল তোমার সাথে কাটিয়ে দেব। যখন চামড়ায় ভাঁজ আসবে, তখন ওই ওয়ালটার দিকে তাকিয়ে ভাববো, আহ কত সুন্দর সময় পার করে এসেছি আমরা। এই পুরো বাড়ি জুড়ে শুধু আমাদের ভালোবাসার অস্তিত্ব থাকবে। এই বাড়িটা আমাদের ভালোবাসার বাড়ি। এই বাড়ি জুড়ে আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের আনাগোনা থাকবে। জীবনটা কেমন স্বপ্নের মতো লাগে বুঝলে। তাকিয়ে দেখো, বাইরে হাজারো ফুলের সমারোহ। আমি আমার সব থেকে প্রিয় ফুল রজনীগন্ধার চাষ বেশি করেছি। রজনীগন্ধার দিকে তাকালেই তোমার মুখটা ভেসে ওঠে। আপনি এত কিছু কখন করলেন? আজ আমার একমাত্র বউয়ের জন্মদিন। আমি কি আমার ভালোবাসাকে সারপ্রাইজ দিতে এইটুকু করতে পারি না? যদি একটু স্পেশাল কিছু করতে নাই পারি, তাহলে আলাদা কি করে হলাম বলো? আমার ভালোবাসা তো একটু অন্যরকমই হবে, তাই না? তাই বলে আপনি এত টাকা খরচ করবেন? প্রান্তিকের ঠোঁটের কোণে মৃদু হাসি। রজনীর দিকে তাকিয়ে বলল, শুধু টাকাই দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না। রজনী প্রান্তিকের গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে কে বলেছে আমায় ভালোবাসেন? এটা বোঝাতে এত নামি দামি জিনিস দিতে? আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমার জীবনে গড গিফটেড জিনিসটাই হলেন আপনি।
আমার তো আর কিচ্ছু লাগবে না। প্রান্তিক রজনীর হাতে কিছু কাগজ দিয়ে বলল, এই বাড়ির দলিল। আমি তোমার জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এত পরিমাণ রেখেছি, কোনোদিন যদি আমি নাও থাকি তোমাকে কখনো অসহায়ের মতো কারো কাছে হাত পাততে হবে না। থাকবে না মানে? কে বলেছে থাকবো না? কথার কথা বললাম। এই বাড়িতে তুমি রোজ শাড়ির আঁচলে চাবি বেঁধে ঘুরবে। চাবির সাথে চাবির ঘর্ষণের শব্দ মনে হবে রানী ঘুরছে। তাকিয়ে দেখো, আমি রানীদের মতো একটা চেয়ার বানিয়ে রেখেছি। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি হলে তুমি ওই চেয়ারে বসে দিক নির্দেশনা দিবে। আমিও নাতি নাতনিদের সাথে রানীর হুকুম পালন করব। তোমার নুপুরের ঋণী ঝিনি শব্দ শুনবো রোজ। তুমি আমার রোজ দিনকার অভ্যাস রজনীগন্ধা। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন আমার। আমি তোমাকে উচ্চ শিক্ষিত বানাবো, গাড়ি ড্রাইভিং শেখাবো, কয়েকটা দেশ ভ্রমণ করাবো। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে যেন রজনীগন্ধা। আমি তোমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্পেশাল ফিল করাবো। আমি বোঝাবো ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকম সুন্দর। রজনীর কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। সে কিছুই না বলে প্রান্তিককে জড়িয়ে ধরল। খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এক জীবনের পুণ্যের ফল আপনি আমার জীবনে এসেছেন। আমার এত কিছু লাগবে না, শুধু আপনার বুকে আমায় জায়গা দিয়ে আগলে রাখুন, শক্তভাবে আগলে রাখুন। আপনার বুকেই যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। প্রান্তিক রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরে রজনীর কপালে চুমু দিয়ে বলল, বুকের এই জায়গাটা তোমার নামে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে অনেক আগেই। পাশেই একটা কেক রাখা। প্রান্তিক রজনীকে কেকের কাছে নিয়ে গেল। কেকটা একদমই ছোট। প্রান্তিক রজনীর জন্মদিনের ব্যাপারে কাউকে জানায়নি। প্রান্তিক চাইছে আজকের দিনটা একান্তই রজনীর সাথে কাটাতে। কেন যেন তার আজ সারাক্ষণ রজনীকেই দেখতে ইচ্ছে হচ্ছে, একটুও কাজ ছাড়া করতে ইচ্ছে হচ্ছে না। প্রান্তিকের পরনে সাদা ব্লেজার, রজনীর পরনে সাদা জর্জের শাড়ি। শুভ্ররাঙা ড্রেসে দুজনকেই ভীষণ সুন্দর দেখাচ্ছে। কেক কাটা শেষ হলে দুজনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। প্রান্তিকের বুকে মাথা রেখে রজনী দাঁড়িয়ে আছে। প্রবাহমান নদীর শীতল হাওয়া দুজনকে প্রশান্তি দিচ্ছে। এরই মাঝে প্রান্তিকের প্রচণ্ড কাশি শুরু হলো। কাশতে কাশতে দম বন্ধ হবার মতো অবস্থা। প্রান্তিককে এভাবে কাশতে দেখে রজনী ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে দৌড়ে রুমে গেল। রুম থেকে পানি নিয়ে এলো। প্রান্তিক পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। রজনী বেশ ভয় পেয়ে গেল। উত্তেজিত হয়ে রজনী বলল, এমন কাশি কেন উঠলো হঠাৎ? জীবনে অনেক ভুল করেছি সিগারেট খেয়ে। এখন খুব আফসোস হয় কেন খেলাম। ক্ষতিকারক জিনিস কখনো জীবনে ভালো কিছু দিতে পারে না। বিছানায় চলুন, আপনাকে টায়ার্ড লাগছে দেখতে। প্রান্তিক হঠাৎ কেমন ক্লান্ত হয়ে পড়ছে। বিছানায় এসে শুয়ে পড়ল। এরই মাঝে ফোন এলো প্রিয়তার নর্মাল ডেলিভারির ডেটের আগেই পেন শুরু হয়েছে। কোনো ডাক্তার নার্স ছাড়াই ডেলিভারি হয়েছে প্রিয়তার। ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান লাভ করেছে। রজনী খুশিতে লাফিয়ে উঠল। প্রান্তিককে নিউজটা দেবে, কিন্তু প্রান্তিক ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। রজনী প্রান্তিকের মাথায় হাত বোলাতে বোলাতে নিজের পেটের দিকে তাকিয়ে বলল, আমাকে এত গিফট দিলেন, আমি গিফট না দিলে হয়? আগামীকাল দারুণ সারপ্রাইজ আছে আপনার জন্য। রজনী ভিডিও কলে প্রিয়তার বেবিকে দেখছে। বাড়ির সবাই প্রিয়তার বেবি নিয়ে বিজি আছে। রজনীর উচিত এখনই ওখানে যাওয়া, কিন্তু কিভাবে যাবে? প্রান্তিক তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রজনী অঞ্জুমানকে ফোন দিয়ে বলল, আম্মা, আমরা তো ঘুরতে এসেছিলাম, কিন্তু আপনার ছেলে একটু টায়ার্ড হয়ে পড়েছে, আর টায়ার্ড অবস্থায় না ঘুমিয়ে পড়েছে। এখন কি ডাকবো নাকি ঘুম ভাঙার জন্য ওয়েট করবো? তুমি নিশ্চিন্তে আমার ছেলের সাথে ওখানেই থাকো মা, এখানে এখন না আসলেও চলবে। অন্তুর কোলে তার ছেলেকে দেওয়া হলো। অন্তু অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে হুবহু তার মতো। খুশিতে আত্মহারা অন্তু। ছোট বাচ্চা কোলে নেওয়ার মতো অভ্যাস অন্তুর নেই, তবুও নিজের ছেলেকে খুব যত্নের সাথে কোলে নিল। প্রিয়তাও সুস্থ আছে। অন্তু প্রিয়তা আর ওর বেবির মুখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুখ এত শান্তি তার নামে লেখা ছিল বুঝি। আসলে কেউই জানে না কার কপালে কখন কি হয়। পরের দিন সকাল হয়ে গিয়েছে। রজনীর পেটের উপর মাথা রেখে শুয়ে আছে প্রান্তিক। তখন ভোর সকাল। গভীর ঘুমে মগ্ন প্রান্তিক। বাইরে পাখির কলরবে ঘুম ভাঙল রজনীর। ঘুম ভাঙতে পেটের উপর ভারী কিছু অনুভব হলো। অনুভব হতেই তাকিয়ে দেখল প্রান্তিক মাথা রেখে ঘুমোচ্ছে। প্রান্তিককে ভোর সকালে খালি গায়ে এভাবে দেখে ভীষণ লজ্জা পেল রজনী। প্রান্তিকের ছোট্ট চুলের মাঝে হাত বোলাতে বোলাতে বলল,
শুনছেন? সকাল হয়ে গেছে, উঠুন না এখন। প্রান্তিক রজনীর হাতটা ধরে নিজের বুকের সাথে মিশিয়ে আবারও ঘুমে মগ্ন হলো। রজনী খুব ভালোভাবে বুঝতে পারল প্রান্তিক উঠবে না, প্রান্তিককে এভাবে ওঠানো যাবে না। তাই রজনী নিজেই ওঠার চেষ্টা করলো। উঠতে যেতেই প্রান্তিক রজনীর কোমর জড়িয়ে ধরল শক্তভাবে। পুরুষালী হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানো সহজ নয়। রজনী কোনো উপায় না পেয়ে মোলায়েম কণ্ঠে বলল, দেখুন, আমি জানি আপনি জেগে আছেন, শুধু শুধু ঘুমের ভান ধরেছেন। এত নাটক করতে হবে না, উঠুন না প্লিজ। প্রান্তিক রজনীর কথার কোনো উত্তর দিল না। সে আরামে ঘুমোচ্ছে। রজনী কী করবে বুঝতে পারছে না। প্রান্তিক নাছোড়বান্দা, প্রতিদিন সকালে রজনীকে এইভাবেই জাপটে ধরে রাখে, আর রজনীর উঠতে অনেক সময় লেগে যায়। রজনী আবার প্রান্তিককে ডেকে বলল, আপনার জন্য সারপ্রাইজ আছে, উঠুন জলদি। প্রান্তিক ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কেন মিথ্যা বলছো সুইটার? আমার ঘুম ভাঙাচ্ছ কেন? আপনি কি অনন্তকালই ঘুমোতে চান নাকি আজও? এমন সফট আর সুইট বালিশ পেলে কে উঠতে চায় বলো? এটা কি বালিশ? আমার স্পেশাল বালিশ। প্রিয়তার ছেলে হয়েছে, জানেন সে খবর? সিরিয়াসলি? জি স্যার, সিরিয়াসলি। আরে আমি মামা হয়েছি। চলো চলো বাসায় চলো। প্রান্তিক আর রজনী বাসায় গেল। প্রান্তিককে খুশিতে কেমন পাগল পাগল লাগছে, ভীষণ অস্থিরতা তার মাঝে। রজনী প্রান্তিকের খুশি আর অস্থিরতা দেখে মনে মনে বলছে, আপনি নিজেও বাবা হতে চলেছেন, এই খুশির খবর শুনলে কি করবেন তখন? প্রান্তিক বাড়িতে ঢুকেই জোরে জোরে তার আম্মুকে ডাকলো। আঞ্জুমান জানে প্রান্তিক প্রিয়তার ছেলেকে এখনই কোলে নিতে চাইবে। আঞ্জুমান প্রিয়তার ছেলেকে নিয়ে বাইরে এলো, প্রান্তিকের কোলে তুলে দিল। প্রান্তিক বেবিটাকে কোলে নিয়ে মামা মামা বলে বারবার ডাকছে, আর আঞ্জুমানকে বলল, আজ থেকেও আমার সাথে থাকবে, আমার মতো করে তৈরি করবো ওকে। প্রান্তিক চৌধুরীর ভাগ্নে সে, আর কেউ তো নয় সে, তাই না? অন্তু বেরিয়ে এসে বলল, মামার মতন এক মেয়েকে দেখে পাগল হবি, আর তোর মামার সাথে শিখবি কিভাবে মেয়ে পটাতে হয়। প্রান্তিক অন্তুর দিকে তাকিয়ে বলল, তোমার মতো ভীতু হবে? ভালোবাসলাম আর বললাম না, অন্যজন ভাগায় নিয়ে যাবে নিজের প্রেমিকা। ওরা হাসাহাসি করছে কথা বলতে বলতে। সকাল গড়িয়ে রাত হলো। সন্ধ্যা থেকে প্রান্তিকে কেমন যেন দেখাচ্ছে। সন্ধ্যা থেকে বুকে চিনচিন ব্যথা হচ্ছে, কোনোভাবেই স্থির হয়ে বসতে পারছে না। ভেতরে কেমন অস্থির লাগছে তার, মাথা কপাল প্রচুর ঘামছে। রজনী প্রান্তিককে এমন অস্থির দেখে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আপনার? আপনার কি খারাপ লাগছে? প্রান্তিক রজনীর হাত ধরে তার পাশে বসিয়ে বলল, আমার পাশে কিছুক্ষণ বসো রজনীগন্ধা, আমার কেমন যেন লাগছে। প্রান্তিকের মতো শক্ত মানুষের মুখে এমন কথা শুনে রজনীর বুক কেঁপে ওঠে। রজনী দুশ্চিন্তায় কেঁদে দিয়ে বলল, এক্ষুনি ডাক্তারের কাছে চলুন প্লিজ, এক্ষুনি চলুন। তুমি আমার পাশে থাকো, আমি সুস্থ হয়ে যাব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কি? শ্রাবণের ভালোবাসা কেড়ে নেওয়া, ওকে কষ্ট দেওয়ার শাস্তি বোধহয় আমি পাবো, এমনভাবে পাবো যতটা ও পেয়েছে। কিন্তু তুমি বলো, ভাই হিসেবে আমি কিভাবে আমার বোনকে ওর হাতে তুলে দিতাম? ভাই হিসেবে আমি পারিনি। এসব আজে বাজে কথা বাদ দিন, আমি অন্তু ভাইয়াকে ডাকি। প্রান্তিকের বুকে আরও বেশি ব্যথা শুরু হলো, একদম ভেঙে চড়ে যাচ্ছে ভেতরে। প্রান্তিক আর নিঃশ্বাস নিতে পারছে না, বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল। রজনী জোরে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলো। অন্তু, মাহবুব, আঞ্জুমান, অন্তুর মা বাবা সবাই ছুটে এলো। রজনী হাউমাউ করে কাঁদছে প্রান্তিককে ধরে। ওরা এসে প্রান্তিককে ওভাবে পড়ে থাকতে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ল। আঞ্জুমানও কেঁদে দিয়ে বলল, আমার বাবুর কি হয়েছে? আমি বাইক বের করছি, আপনারা সবাই ভাইকে নিচে ধরে নিয়ে আসুন বাবা। এখন অ্যাম্বুলেন্সে ফোন দিলে অনেক দেরি হয়ে যাবে। আমি বাইক চালাবো, ভাইকে মাঝে বসিয়ে একজন পেছন থেকে ধরে রাখবেন। ভাবি আপনারা পেছনে আসুন। সবাই প্রান্তিককে ধরে নিচে নামালো। অন্তু বাইক স্টার্ট দিল। প্রান্তিকের বুকের ব্যথা করছে, তবুও কিছুটা স্ট্রং আছে, জ্ঞান আছে সম্পূর্ণ। রজনীকে কাঁদতে দেখে রজনীর হাত ধরে বলল, তুমি এমন পাগলির মতো কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? আমার কিচ্ছু হয়নি, শুধু শুধু হসপিটাল নিচ্ছ তোমরা। প্রান্তিক বাইকে উঠল, পেছনে প্রান্তিকের বাবা উঠে প্রান্তিককে ধরে বসলো।
অন্তু বাইক চালিয়ে দিল। বাইক চলছে, প্রান্তিক কেমন অসহায় চোখে রজনীর দিকে তাকালো। রজনী প্রান্তিকের ওই চাহনির দিকে তাকিয়ে আরও জোরে কেঁদে দিল। বাইকে বসা অবস্থায় প্রান্তিক আরও নেতিয়ে পড়ল। অস্বাভাবিক ঘাম শুরু হলো। এতক্ষণ কিছুটা শক্ত ছিল, কিন্তু এখন একদম দুর্বল হয়ে পড়েছে। হসপিটালের সামনে আসতেই প্রান্তিক একেবারেই ঢলে পড়ল। নিজের সমস্ত ক্ষমতা হারালো, আর বসে থাকতে পারল না বাইকে। কেমন যেন ঢুলছে, বাইক থেকে প্রায় পড়ে যাচ্ছিল। প্রান্তিকের বাবা আর ধরে রাখতে পারছিল না। প্রান্তিকের মতো একটা মানুষকে মাহবুবের একার পক্ষে সামলানো সহজ ছিল না। অন্তুর সাথে সাথে বাইক থামালো। বাইক থামাতেই শ্রাবণ এগিয়ে এসে প্রান্তিককে ধরল। অন্তু শ্রাবণকে ফোন দিয়েছিল হসপিটালের সামনে আসতে। প্রিয়তার সাথে শেষ দেখা হওয়ার পর শ্রাবণ আর কখনো কারো সামনে আসেনি। দীর্ঘদিন পর আজ শুধুমাত্র প্রান্তিকের জন্য ছুটে এসেছে। শ্রাবণ প্রান্তিককে ধরে বাইক থেকে নামিয়ে দেখল প্রান্তিক প্রচুর ঘামছে, চোখ দুটো বুজে আছে। মুদি গম্ভীর তেজি মানুষটার এমন অবস্থা দেখে শ্রাবণ প্রান্তিককে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে পড়ল। ভাই আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন ভাই? অন্ত ভাইয়ের কি হয়েছে? ভাই তো এত দুর্বল হয় না কখনো। ভাইয়ের কি অসুখ আবার পেরেছে? অন্তু খেয়াল করলো প্রান্তিকের অবস্থা ভালো না। চোখ বন্ধ করে নেতিয়ে পড়ে আছে শ্রাবণের কাঁধে মাথা দিয়ে। কোনো নড়াচড়া নেই। অন্তুর মনের মাঝে কেমন বাড়ি মেরে উঠল। প্রান্তিকের কিছু হবে না তো? শ্রাবণ আর অন্তু নিজেদের প্রাণের থেকেও প্রান্তিককে বেশি ভালোবাসে। ওরা যে 3 মাইল রক্ত তা কখনো বোঝা যায় না। বাইক থামানোর সময় অন্তুর পায়ের স্যান্ডেল খুলে গেল। অন্তু পায়ের স্যান্ডেল হসপিটালের গেটেই বাইকের সাথে রেখে প্রান্তিককে ধরল। খুব উত্তেজিত কণ্ঠে বলল, শ্রাবণ ভাইকে দ্রুত ইমার্জেন্সি ওয়ার্ডে নিতে হবে, কুইক। মাহবুব চৌধুরী চিৎকার দিয়ে বলল, ও বাবা, চোখ খোলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? বাবা, আপনি দোয়া পড়ুন, ভাইয়ের কিচ্ছু হবে না। প্লিজ কাঁদবেন না বাবা। এক্ষুনি ভাবি এসে যাবে হসপিটালে, ভাবিকে আর সামলানো যাবে না। আরও কয়েকজন লোক এগিয়ে এলো ওদের সাথে। অন্তু আর শ্রাবণ দুজনে ধরে প্রান্তিককে ইমার্জেন্সি ওয়ার্ডে নিল। গেট থেকে কয়েকজন সাথে গেল, কারণ প্রান্তিককে কম বেশি সবাই চেনে। এমার্জেন্সি ওয়ার্ডে ক্রিটিক্যাল রুগী গেলে ডাক্তাররা অন্য রুগী রেখে আগে সেই রুগীকেই দেখে। প্রান্তিককে নিয়ে শুইয়ে দেওয়ার সাথে সাথেই ডাক্তার এগিয়ে এলো। এগিয়ে এসে প্রেশার চেক করলো। তখন হাই প্রেশার প্রান্তিকের। ডাক্তার বলল, ও মাই গড, প্রেশারের অবস্থা ভালো না। দুজন ডাক্তার তখন এমার্জেন্সিতে। দুজনকেই চিন্তিত দেখা যাচ্ছে। ডাক্তারদের চিন্তিত দেখে অন্তু আর শ্রাবণ দুজনেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এইদিকে বাসা থেকে 2 মিনিট পর পর ফোন আসছে। অন্তু ফোন তুলছে না, ফোন তোলার মতো অবস্থাই নেই। প্রান্তিক একেবারে অচেতন হয়ে পড়ে আছে, শুধু পেটটা উঁচু নিচু হচ্ছে। নার্স স্যালাইন রেডি করছে। একজন ডাক্তার আরেকজনকে বলছে স্ট্রোক মনে হচ্ছে। কিছু বুঝলেন স্যার? এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে স্ট্রোকের অনুমান করা হচ্ছে। হোয়াট? বিচলিত হবেন না, আমরা চেষ্টা করছি। আগে কোনো সমস্যা ছিল? অন্তু মুখটা মলিন করে বলল, জি, ফুসফুসে ক্যান্সার ছিল। ডাক্তার যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। চোখ বড় বড় করে অন্তুর দিকে তাকিয়ে বলল, বলেন কি? ঠিকই বলছি স্যার। ধূমপান করতো? অতিরিক্ত সিগারেট খাওয়ার ফলে ক্যান্সার হয়েছিল, পাশাপাশি হৃদয় রোগও ছিল। ও মাই গড, বলেন কি? এত সমস্যা? জি স্যার। ট্রিটমেন্ট কোথায় করেছেন? ট্রিটমেন্টের কোনো কমতি ছিল না। সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট নিয়েছিল, সেখান থেকে ফুসফুস অপারেশন করা হয়। নিয়মিত চেক আপ সহ চিকিৎসাও চলছিল। মাঝে স্বাভাবিক হয়েছিল, সমস্যা একটু কম হয়েছিল। শারীরিকভাবেও ভালো রেসপন্স পাচ্ছিল। ডাক্তার বলেছিল ঠিক হয়ে যাবেন, বলতে গেলে একদমই সুস্থ হয়ে গেছিল। এখন কি হঠাৎ অসুস্থ হয়েছে? জি স্যার, হঠাৎ অসুস্থ হয়েছে। একদমই সুস্থ মানুষ ছিল। এরই মাঝে প্রান্তিকের শ্বাসকষ্ট শুরু হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন মাস্ক রেডি হলো। দ্রুত অক্সিজেন মাস্ক দেওয়া হয়। অন্তু আর শ্রাবণ প্রান্তিকের 2 পাশে দাঁড়িয়ে 2 পাশ দিয়ে প্রান্তিকের হাত ধরে রেখেছে। মাহবুব পাশেই বেঞ্চে বসে কান্নাকাটি করছে। প্রান্তিক নিজের মুখের মাস্ক খুলে শ্রাবণের হাতটা শক্ত করে ধরল।
শ্রাবণের দিকে ঘাড় কাত করে তাকালো। চোখের পাতা মেলতেও কষ্ট হচ্ছে প্রান্তিকের। তীব্র কষ্ট নিয়ে বলল, আমার সময় বোধহয় শেষ, শ্রাবণ। আমার আমার মা বাবার কেউ নাই। তুই দেখিস আমার আমার রজনীগন্ধা কোথায়? রজনীগন্ধাকে দেখে রাখিস, ওর খুব কষ্ট হবে। ওকে তোরা দেখে রাখিস ভাই, ওকে তোরা দেখে রাখিস। আমার বোধহয় শেষ দেখাটার হলো না আমার রজনীগন্ধাকে। এটুকু বলতেই প্রান্তিকের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, গলা জড়িয়ে গেল। আর যে কি বলার চেষ্টা করলো, অন্তু আর শ্রাবণ দুজনের কেউই কিছু বুঝতে পারল না। অনেকক্ষণ ধরে প্রান্তিক কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কিচ্ছু বলতে পারল না। শ্রাবণ আর অন্তু চেষ্টা করলো প্রান্তিকের কথা বোঝার জন্য, কিন্তু কিছুতেই বুঝতে পারল না। শ্রাবণ বারবার বলল, ভাই আপনার কিছু হবে না। না ভাই আপনার কিছু হবে না। আবারও শ্বাসকষ্টের মাত্রা বেড়ে গেল প্রান্তিকের। দ্রুত অন্তু অক্সিজেন মাস্ক দিয়ে দিল। প্রান্তিক আস্তে করে চোখ বুঝল, একেবারেই শান্ত হয়ে গেল। অক্সিজেন চলছে, পেটের ওঠানামা অনেক বেশি বেড়ে গিয়েছে। শ্রাবণ ডাক্তারকে বলল, স্যার এভাবে চোখ বুজে গেল কেন? ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুম দিক, 2 ঘন্টা সুস্থ হয়ে যাবে। চোখ, কান, ফুসফুস যা লাগে আমার থেকে নিন প্লিজ স্যার। ভাইকে বাঁচিয়ে তুলুন, ভাইকে বাঁচিয়ে তুলুন। ভাই ছাড়া অনেকগুলো মানুষ অসহায় হয়ে যাবে। অন্তু খেয়াল করলো অক্সিজেন চলছে না। প্রান্তিকের পেটও আর নড়ছে না। চিৎকার দিয়ে বলল, স্যার কুইক দেখুন, ভাইয়ের অক্সিজেন চলছে না, ওর পেটও নড়ছে না। ডাক্তার চিন্তিত হয়ে তাকালো। খুব অভিজ্ঞ নয়নে প্রান্তিককে খেয়াল করলো। অন্তু আর শ্রাবণ প্রান্তিকের হাত পায়ের তালু ঘষে দিচ্ছে। হাত পায়ের তালু গরম হয়ে আছে, কিন্তু অক্সিজেন চলছে না, পেটও নড়ছে না। শ্রাবণ চিৎকার দিয়ে বলল, অন্ত ভাইয়ের পেট নড়ছে না কেন? ভাই ঠিক আছো তো? প্লিজ স্যার দেখুন না কি হলো, ভাইকে ঠিক করে দিন স্যার। ভাইয়ের কিছু হলে ভাবি মারা যাবে। উনি ম্যারেড? জি। ডাক্তার যেন কথাটা শুনে আহত হলো। ডাক্তারের মুখটা দেখে অন্তু আর শ্রাবণ বুঝতে পারলো খারাপ কিছু হতে চলেছে। ডাক্তাররা রোজই এমন শত শত রোগী দেখে থাকে, একবার দেখলেই তারা অনেক কিছু বুঝে যায়। ডাক্তার বুঝেও চুপ আছে। প্রান্তিককে ঘিরে অনেক মানুষের ভিড় জমেছে, কারণ প্রান্তিককে সবাই চেনে। হসপিটালের নার্স ডাক্তাররা বলাবলি করছে উনি সেই মানুষ যে ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে। একদিন হসপিটালে নিয়ে এসেছিল, সুস্থ হচ্ছিল না বলে ডাক্তার না সবাইকে মারতে এসেছিল। ডাক্তার প্রান্তিকের বুকে 2 হাত দিয়ে বারবার চাপ দিয়ে দেখছে। প্রান্তিকের বাবা বলছে, বাবা এত দূরে চাপ দিও না, আমার ছেলে ব্যথা পাবে। জন্মের পরে আমি ওকে একটু আঘাত করিনি। একজন বাবার আকুতি দেখে ডাক্তারের চোখে পানি চলে এলো। কিচ্ছু করার নেই, ডাক্তারের কাজ ডাক্তারকে করতেই হবে। ডাক্তার বুকে প্রচণ্ড জোরে চাপ সৃষ্টি করছে, যেন প্রান্তিক রেসপন্স করে, কিন্তু কোনোভাবে রেসপন্স করছে না। ডাক্তারের মুখটা মলিন হয়ে আছে, সাথে ভীষণ চিন্তিত। প্রান্তিকের চোখের পাতা উল্টিয়ে দেখছে, সবভাবে পরীক্ষা করছে কোনো রেসপন্স করে কিনা। নাকে হাত দিয়ে দেখলো শ্বাস নিচ্ছে কিনা, ছাড়ছে কিনা। এত কম বয়সী একটা ছেলের এত ক্রিটিক্যাল অবস্থা দেখে এমার্জেন্সি ওয়ার্ড ভরে গিয়েছে মানুষে। মেইন রাস্তা দিয়ে গেলে হাসপাতালে পৌঁছাতে দেরি হবে। আঞ্জুমান আর রজনী শর্টকাট রাস্তা ধরে একটা বাগান দিয়ে হাঁটছে। আঞ্জুমান আর রজনীর মাথায় কাজ করছে না, ঠিক কোন রাস্তা দিয়ে গেলে সহজে হাসপাতালে পৌঁছাবে। বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। ওই টাইমে ওরা বাড়ির গাড়িতে আসবে নাকি মেইন রাস্তা দিয়ে অটো বা সিএনজিতে উঠবে সেই খেয়াল নেই। রজনীর কাছে মনে হচ্ছে রাস্তা ফোরাচ্ছে না, মন দৌড়ালে কখনো পথ ফোরায় না। স্যান্ডেল পরে হাঁটলে মনে হচ্ছে দেরি হচ্ছে, তাই রজনী পায়ে স্যান্ডেল খুলে ফেলে দিল। আঞ্জুমান শুধু আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভিক্ষা দাও, আমার আয়ু আমার ছেলেকে দিয়ে দাও, তবু আমার ছেলেকে অক্ষত রাখো। রজনী আঞ্জুমানকে বলল, আম্মা আপনার ছেলে কিচ্ছু হবে না, দেখবেন আমরা হসপিটালে গেলে বলবে খোদাই আমাকে এখানে আনার কি দরকার ছিল, চলো বাড়ি চলো। তাই যেন হয় মা।
কিন্তু পথ ফুরোচ্ছে না কেন আম্মা? সে 1 ঘন্টা ধরে হাঁটছি কিন্তু পথ শেষ হচ্ছে না। এত দূর কেন লাগছে আজ? আর ওরা কেন ফোন তুলছে না? জানি না মা, তুমি সাবধানে হাঁটো। আমি আর ধৈর্য ধরতে পারছি না আম্মা। আমার এত অস্থির কেন লাগছে? অকারণে কান্না পাচ্ছে আমার। অন্তু, মাহবুব কেউ ফোন তুলছে না। রজনী দৌড়াচ্ছে আর ক্রমাগত ফোন দিচ্ছে। ধৈর্য ধরতে না পেরে প্রান্তিকের নাম্বারে ফোন দিল। প্রান্তিকের পকেটে ফোন বেজে উঠল। শ্রাবণ পকেট থেকে ফোন বের করে দেখল স্ক্রিনে ভাসছে রজনীর নাম্বার। নাম্বারটা সেভ করা লাইফ পার্টনার দিয়ে। শ্রাবণ ঠোঁট চেপে কেটে দিয়ে ফোনটা রেখে দিল। অনেক মানুষ প্রান্তিকের ফোনের দিকে তাকালো। সবাই লাইফ পার্টনার নামটা দেখে ব্যথিত হলো। কী করুণ দৃশ্য! সবাই বলাবলি করছে, আহারে, এসে যখন স্বামীর এই অবস্থা দেখবে কি করবে মেয়েটা। এবার ও কেউ ফোন তুলল না। অবশেষে রজনী আর আঞ্জুমান হসপিটালের গেটে পৌঁছালো। বাইক আর স্যান্ডেল ফেলে রাখা দেখে রজনীর বুক কেঁপে উঠল। এভাবে বাইকটা ফেলে রাখা কেন? তাহলে কি ওনার অবস্থা আরও খারাপ হয়েছে? রজনী আঞ্জুমানকে পেছনে রেখেই দৌড় দিল। এক দৌড়ে গিয়ে দেখলো এমার্জেন্সিতে প্রচুর মানুষের ভিড়। অন্তু ডাক্তারকে বলেই ফেলল, স্যার, ভাই কি আর আমাদের মধ্যে নেই? ডাক্তার মুখটা কালো করে বলল, নার্স, অক্সিজেনটা খুলে দিন। রজনীর কানে এই কথাগুলো দূর থেকে ভেসে যাচ্ছে। তার পা আর চলছে না, পা দুটো আর বাড়াতে পারল না। ভেতরে কি হয়ে যাচ্ছে তা বোঝানোর ক্ষমতা নেই। কেন অক্সিজেন খুলবে কেন? ভাইয়ের কিছু হয়েছে? কিছু বলছেন না কেন আপনারা? ডাক্তার কিছু না বলে সাদা কাপড় দিয়ে প্রান্তিককে ঢেকে দিল। নার্স অক্সিজেনটা খুলে দিল। শ্রাবণ আর অন্তু দুজনের দিকে তাকালো। শ্রাবণ অন্তুকে বলল, ডাক্তার কিছু বলছে না কেন রে অন্ত? স্যার কিছু বলুন। দুঃখিত, আমরা ওনার ট্রিটমেন্ট করারও সুযোগ পেলাম না। হৃদরোগের পেশেন্ট, উচ্চ রক্তচাপে হার্ট স্ট্রোক করেছে, কোনো টাইম নেয়নি। আমরা একটু দেখারও সুযোগ পেলাম না। এত কম বয়সী সুদর্শন ছেলের মৃত্যু আমার হাতে এটাই প্রথম হলো। মৃত্যু কথাটা ওদের হৃদয়কে কাঁপিয়ে তুলল। মৃত্যু মানে প্রান্তিক চৌধুরীর মৃত্যু? ওরা ওদের কানকে বিশ্বাস করতে পারছে না। যেন মনে হচ্ছে ওরা ভুল শুনেছে। এটা সঠিক নয়, এটা কোনো দুঃস্বপ্ন। ঠিক তখনই রজনী ভিড় ঠেলে ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখলো সাদা কাপড়ে একটা মানুষকে ঢেকে রাখা। তার দুই পাশে অন্তু আর শ্রাবণ। অন্তু উঠে শ্রাবণের কাছে গেল। শ্রাবণকে জড়িয়ে ধরে অন্তু আর শ্রাবণ কান্নায় ভেঙে পড়ল। তারা এটা মেনে নিতে পারছে না প্রান্তিক নেই। রজনী অন্তু আর শ্রাবণের কান্না দেখে সাদা কাপড়ে ঢাকা মানুষটার দিকে তাকালো। সমস্ত শরীর কাঁপছে রজনীর ওদের কান্না দেখে। সামনে রাখা সাদা কাপড়ে ঢাকা মানুষটা কে? তার প্রাণপ্রিয় মানুষটা কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না এখানে। এই সাদা কাপড়ের নিচে বা কে আছে? এই কাপড়ের নিচেই কি তাহলে প্রান্তিক? না না, এটা হতে পারে না। রজনী ভূমিকম্পনের মতো থরথর করে কাঁপছে। চারিদিকের মানুষ তাকিয়ে আছে রজনীর দিকে। সব মানুষ ফিসফিস করে বিভিন্ন কথা বলছে এটাই মনে হয় বউ। ইস, কত বয়স কম, দুজনকে মানিয়েছে খুব সুন্দর, যেন রাজপুত্র আর রাজরানী। রজনী কাঁপা কাঁপা হাতে এক টানে সাদা কাপড়টা ফেলে দিল। সাদা কাপড়টা ফেলতেই তার প্রাণপ্রিয় মানুষটার প্রাণহীন দেহটা দেখল। নিথর দেহটা পড়ে আছে, একদম টলমল করছে দেখতে। রজনী কি বলবে, কি করবে কিছুই বুঝছে না, শুধু কাঁপছে। জীবনে সবচেয়ে বড় আনএক্সপেক্টেড শক পেলে মানুষ সেই মুহূর্তে যেন পাথর হয়ে যায়। তার পুরা দুনিয়াটা ঘুরছে, এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। রজনী শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার চারিদিক কেমন কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, দপদপ করছে মাথার ভেতর। শ্রাবণের নজর গেল রজনীর দিকে। শ্রাবণ অন্তুকে ছেড়ে দিয়ে বলল, অন্ত, ভাবিকে সামলা প্লিজ। অন্তু রজনীর কাছে এগিয়ে এলো। কি বলবে সে রজনীকে? কী বা বলা যায় এমন মুহূর্তে? অন্তু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাবি, আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রজনী ভেতর থেকে ফুলছে, কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। সে যা ভাবছে তা কি সত্য? তা সত্য হলেও সে মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছলো ছলো নয়নে অন্তুর দিকে তাকালো, কিছু বলল না। তার কানে যেসব আসছে তা যেন মিথ্যা হয়, এসব যেন দুঃস্বপ্ন হয়। রজনীর মনে হচ্ছে প্রান্তিকের কিছুই হয়নি। সে প্রান্তিকের পাশে গিয়ে বসলো। প্রান্তিকের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। সেই কান্না এমন করুণ আর হৃদয় বিদারক ছিল, প্রতিটা মানুষ কেঁদে ভাসিয়ে দিচ্ছিল।
কারো ভালোবাসা এতটাও গভীর হয়। রজনীর কান্না না দেখলে কেউ বুঝতো না। প্রান্তিকের 2 গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আপনার কি হয়েছে? আপনাকে এমন কেন দেখাচ্ছে? ওরা এসব কি বলছে? আমি এক্ষুনি দম বন্ধ হয়ে মরে যাব। আপনি কথা বলুন। আপনার পায়ে ধরি আমি। আল্লাহর দোহাই লাগে, আপনি কথা বলুন। আমি মানুষের এইসব কথা সহ্য করতে পারছি না। আপনি কথা বলুন। আপনাকে কথা বলতে হবে। ভাই আর কথা বলবে না ভাবি, আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে। রজনী অন্তু আর শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনার কি হয়েছে? ভাই আর আমাদের মধ্যে নেই ভাবি, ভাই আমাদের ছেড়ে চলে গেছে। রজনীর কর্ণকুহরে কথাটা যেতেই রজনীর মুখটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। ত্রিভুবন যেন কাঁপতে শুরু করলো। রজনীর কান্নার মাত্রা আরও বহু গুণ বেড়ে গেল। কোনোভাবেই এই কথাটা মিথ্যা হয়ে যাক। কাঁদতে কাঁদতে বলল, কি আজে বাজে কথা বলছেন আপনি? উনি একটু আগেই ভালো ছিলেন, কিছুক্ষণ আগেই আমার কাছ থেকে এসেছে। ওনার কি কিছু কিভাবে হবে? একটা ভালো মানুষ বাড়ি থেকে এসেই নেই হয়ে গেল। মানুষ হসপিটালে কেন আসে তাহলে? এখানে এসে যদি ফুরিয়েই যাবে তাহলে আমি ওনাকে পাঠাতাম না। ডক্টরকে ডাকুন, বলুন ভালোভাবে দেখতে, উনি সুস্থ হয়ে যাবেন। কেউ কোনো উত্তর দিল না। এই মুহূর্তে রজনীকে বলার মতো কিচ্ছু নেই। চারপাশে মানুষ তাকিয়ে দেখছে রজনীকে। রজনী আবারও কাঁদতে কাঁদতে বলল, আপনি উঠুন না। ওর এইসব কি বাজে কথা বলছে, দেখুন না। আপনি উঠুন, দেখুন আমি এসেছি। আপনার রজনীগন্ধা, আপনি কেন চুপ করে আছেন? আপনি শান্ত হন, এটাই জগতের নিয়ম, সবাইকেই ছেড়ে যেতে হবে। রজনী ডাক্তারের দিকে তাকালো। মাথা ঠিক নেই তার। ডাক্তারের অ্যাপ্রন খামচে ধরে বলল, ওনাকে ভালো করে দিন। ওনাকে ভালো করে দিতে হবে আপনাকে। আমার স্বামীকে ভালো করে দিন, দোহাই লাগে আপনাকে। ওনাকে সুস্থ করে দিতেই হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। ওনার কি মরার বয়স হয়েছে যে মরে যাবে? মানুষ 100 বছরও তো বাঁচে। ডাক্তারের মুখে কোনো ভাষা নেই। রজনীর মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের হাতে কারো জীবন দেওয়ার ক্ষমতা নেই মিসেস চৌধুরী। মৃত্যুর কোনো বয়সও নেই। আপনাকে কি বলবো আমি আসলেই জানি না। এই কঠিন বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। তাহলে আমার জীবনও নিয়ে নিন। হ্যাঁ, আমার জীবনও নিয়ে নিন আপনি। আপনি জানেন উনি আমায় কতটা ভালোবাসে। আপনি আরো একটু ভালোভাবে দেখুন না প্লিজ। উনি বেঁচে আছে। আমি সবভাবেই দেখেছি উনি আর বেঁচে নেই। রজনীর সাথে সাথে 2 কানে হাত দিয়ে এত জোরে চিৎকার দিল। সেই চিৎকারে ছিল হৃদয় ফাটা আর্তনাদ। রজনীর এক চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। ফ্লোরে হাত পা ছোড়াছুড়ি করতে করতে বেসামাল কান্নায় ভেঙে পড়ল। সে বেসামাল কান্নায় শুধু হৃদয় ফাটা আর্তনাদ আর চিৎকার করে যাচ্ছে। রজনী সম্পূর্ণ বেসামাল হয়ে পড়েছে। একটা উন্মাদ যা করে ঠিক তাই করছে। কয়েকজন মানুষ ওকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সামলে উঠতে পারছে না। এরই মাঝে আঞ্জুমান এসে ঘটনা দেখে ছেলের লাশের ওপর হুমড়ি দিয়ে পড়ল। মাহবুব কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন। আঞ্জুমানকেও সামলানো যাচ্ছে না, শুধু আমার বাবু বলে চিৎকার করছে। রজনী আবার বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রান্তিককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এটা কি করলেন প্রান্তিক চৌধুরী? এত বড় শাস্তি আমায় কিভাবে দিতে পারলেন আপনি? আমি কিভাবে বেঁচে থাকবো? কি হবে আমার এখন? আপনার তো জানাই হলো না আপনি বাবা হতে চলেছেন। আপনার সন্তানকে জন্মের আগে এতিম করে দিলেন আপনি। আপনি খুব নিষ্ঠুর, একজন নিষ্ঠুর স্বামী আপনি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত এই পৃথিবীর নিঃশ্বাস নিতে পারবো না। আমি মরে যাব। এভাবে একা করে যদি চলেই যাবেন তাহলে কেন আমায় এত ভালোবাসলেন? আপনি জানেন না আপনি ছাড়া আমার কেউ নেই। আঞ্জুমান উঠে দাঁড়িয়ে রজনীকে জড়িয়ে ধরে বলল, আমার ছেলে এটা কি করলো মা রজনী? আপনার ছেলেকে বলুন না মা, আমি মরে যাব সে ছাড়া। আমি বাঁচবো না। আমার কষ্ট হচ্ছে, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার বাবুর দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, আমার বাবুকে তুমি বাঁচাতে পারলে না মা। আমি হেরে গিয়েছি আম্মা। ওনাকে ছাড়া এই পৃথিবী আমি 1 সেকেন্ডও থাকবো না। আমি থাকতে পারবো না আম্মা। বলে রজনী ছুটে গিয়ে ওয়ালে নিজের মাথা আঘাত করা শুরু করলো। রজনী তীব্র যন্ত্রণায় ছটফট করছে, কেউ সামলাতে পারছে না। রজনী আবারও প্রান্তিকের কাছে গেল, আবারও প্রান্তিককে জড়িয়ে ধরে বলল,
আমি আপনাকে ভালোবাসি প্রান্তিক চৌধুরী, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আপনাকে নিয়ে দেখা স্বপ্নের এক অংশ পূরণ না করে কোথায় হারিয়ে গেলেন আপনি? আপনি না বলেছিলেন আমরা একসাথে বৃদ্ধ হব, তাহলে কেন হারিয়ে গেলেন? প্লিজ আমার ছেড়ে যাবেন না আপনি। আপনি ছাড়া কিচ্ছু নেই আমার। বলতে বলতে রজনী জ্ঞান হারালো। রাত 12টা বাজে। হসপিটালের কাজ শেষ করে প্রান্তিককে বাসায় আনা হলো। আঞ্জুমান মাহবুব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। একমাত্র ছেলের মৃত্যু কোনো বাবা মায়ের সামনে হওয়া মানে তাদের মৃত্যু যন্ত্রণা ভোগের সমান। রজনীকে অচেতন অবস্থায় গাড়ি থেকে নামানো হলো। প্রান্তিকের মৃত্যু সংবাদে পুরো শহরের মানুষ ভিড় জমিয়েছে। প্রতিটা মানুষ রজনীর পাগলামি দেখে বলছে, এই মেয়েটাকে বাঁচানো যাবে না, এতটাও ভালোবাসা সম্ভব কাউকে? পরের দিন সকালে প্রান্তিকের লাশ দাফন শেষ করে যখন সবাই নিয়ে যাচ্ছিল, বাড়ির সবাই কাঁদলেও রজনী কাঁদছে না। সে এক নজরে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে, চোখ দিয়ে পানি ফেলে বলল, আমার ভালোবাসা এতটাও ঠুন করো যে আপনাকে রেখে বেশি দিন একা থাকবো আমি। আমি আসবো আপনার কাছে, খুব শীঘ্রই আসবো আমি। আমাদের দেখা হবে প্রিয় পুরুষ। আপনি ছাড়া অসম্পূর্ণ আমি। এই অসম্পূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকবো না আমি। আমি এখনো বেঁচে নেই। যেই মুহূর্তে আপনার নিথর দেহটা দেখেছি ওই মুহূর্তেই আমার আত্মার মৃত্যু ঘটেছে। শুধু পড়ে আছে দেহটা। কেউ আর বলবে না তোমার নয়নের কাজল কালো চাহনি দেখে আমার নয়নে নেশা লাগিল। তারপর থেকে রজনী আর স্বাভাবিক আচরণ করেনি, কখনো ঠিকভাবে খায়নি, ঘুমায়নি। রজনীর মা বাবা ভাই গ্রাম ছেড়ে মেয়ের কাছে চলে এসেছে। রজনী যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটাতে পারে। রজনী মানসিক ভারসাম্যহীন একটা মানুষের মতো আচরণ করে। সবসময় একা একা প্রান্তিকের সাথে কথা বলে, কখনো খুব জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে, কখনো হাসে, কখনো একা একা রজনীগন্ধা ফুল হাতে নিয়ে প্রান্তিকের মতো কথা বলে। সবাই জানে রজনী ভয়ানক শক পেয়েছে। এটা কোনো ডাক্তার বা মানুষের কোনো সান্ত্বনামূলক কথা দিয়ে ঠিক করা যাবে না। বাসায় নিয়মিত ডাক্তার এসে দেখে যাচ্ছে, ডাক্তারও কিছু ঠিক করতে পারছে না। প্রিয়তা, আঞ্জুমান, মাহবুব কেউ ভালো নেই। একটা সুখের পরিবার এক নিমিষেই সব রং হারালো। প্রিয়তা ঠিকভাবে ছেলের যত্ন করতে পারে না। অন্তু আর অন্তুর মা বাবাই ওদের সন্তানকে দেখাশোনা করে। সবাই সময়ের সাথে একটু একটু স্বাভাবিক হলেও স্বাভাবিক হতে পারেনি রজনী। আর একটা মানুষ আছে যে প্রতিনিয়ত প্রান্তিকের কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে, সে হলো শ্রাবণ। সুখ বা শান্তি বলে কিছুই নেই শ্রাবণের জীবনে। প্রতিদিন বেশিরভাগ সময় সে প্রান্তিকের কবরের কাছে সময় কাটায়। প্রতিনিয়ত প্রান্তিকের কবরের কাছে গিয়ে ক্ষমা চায়, হাত জোর করে বলে, আপনার মৃত্যুর জন্য আমি দায়ী ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। সব হারিয়ে আজ নিঃস্ব একা আমি। যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকত আমি আপনার জায়গা থাকতাম, আপনাকে ভাবির কাছে পাঠিয়ে দিতাম। ভাবি ভালো নেই ভাই, আপনি ছাড়া ভাবি অনেক কষ্টে আছে। দেখতে দেখতে কেটে গেল 6 বছর। শ্রাবণ চা বানাচ্ছে। আধো আধো কণ্ঠে একটা বাচ্চা বলে উঠল, পাপ্পা আমি দুধ চা খাবো। শ্রাবণ কিচেন থেকে আদুরে গলায় বলে উঠল, বাচ্চাদের চা খেতে নেই বাবা। আমি চা খাবো পাপ্পা, দুধ চা আর পাউরুটি খাবো। শ্রাবণ ট্রেতে করে দুধ চা আর পাউরুটি নিয়ে এলো। অদ্ভুত সুন্দর চেহারায় একটি ছেলে বাচ্চা কার্টুন দেখছে। শ্রাবণ দেখেই হেসে দিল। বাচ্চাটার চোখ দুটো শ্রাবণের মতো কাটা হয়েছে, ধবধবে সাদা গায়ের রং। শ্রাবণ চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাচ্চাটার মুখে দিতে দিতে বলল, আজ তোমার স্কুলের প্রথম দিন, আমাকে কথা দিতে হবে। প্রাণ বাবা, তুমি আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে। কোনোদিন ধূমপান বা কোনো নেশা জাতীয় জিনিস করবে না। আত্মা পাপ্পা। তানো পাপ্পা বিকালে খেলতে গেলে বলে তোর পাপ্পা অনেক ভালো। তোমার পাপ্পা সত্যিও অনেক ভালো ছিলেন, সাথে তোমার মাম্মিও। যাও মাম্মির কাছে গিয়ে দোয়া নিয়ে আসো। বাচ্চাটা ডিভান থেকে উঠে রজনী আর প্রান্তিকের ছবির কাছে গেল। রোজ 3 বেলা করে ছবির দিকে তাকিয়ে থাকে। ছবির দিকে তাকিয়ে বলল, মাম্মির সাথে তোমার কোনো ছবি নেই কেন? সব ছবি আপন পাপ্পার সাথে কেন? শ্রাবণ প্রাণকে কোলে করে তুলে নিল, বলল, তুমি রোজ তোমার মাম্মি আর পাপ্পার জন্য দোয়া করবে বাবা। ওরা তোমাকে অনেক ভালোবাসে, আমার চেয়েও বেশি ভালোবাসে। দেখো তোমার মাম্মি কত সুন্দর ছিল, তোমার পাপ্পা কত সুন্দর ছিল।
উনিই তোমার আপন পাপ্পা। আর তুমি? আমিও তোমার আপন পাপা। শ্রাবণ বাচ্চাটাকে অত ডিটেলসে বলে না। বাচ্চা ছেলেটার ব্রেনে অত প্রেশার সৃষ্টি করে না। প্রিয়তা স্কুলের গেটে দাঁড়িয়ে আছে তার ছেলের হাত ধরে। শ্রাবণ প্রাণকে নিয়ে স্কুলের সামনে গেল। প্রিয়তার মুখোমুখি হলো, কিন্তু শ্রাবণ প্রিয়তার মুখের দিকে তাকালো না। শ্রাবণ আজও প্রিয়তার মুখের দিকে তাকাতে পারে না। শ্রাবণের ভালোবাসা একটুও কমেনি। আজও সেই প্রথম দিনের মতোই আছে প্রিয়তার প্রতি তার ভালোবাসা। প্রিয়তা ভুলে গিয়েছে শ্রাবণকে। মনের কোণে কোথাও শ্রাবণের নাম আছে কি না কে জানে। প্রিয়তা প্রাণকে দেখেই কোলে তুলে নিল। শ্রাবণ প্রিয়তার ছেলেকে কোলে তুলে নিল। প্রিয়তা প্রাণের গালে চুমু খেতে খেতে বলল, আমার ভাই, এই সব কিছু তুই পেয়েছিস বাবা। পপি, তোমার ভাইকে আমার পাপ্পা? প্রিয়তা আচমকা শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণও প্রিয়তার দিকে তাকালো। সময়টা আজ কত বদলে গিয়েছে, সব কিছু পাল্টে গিয়েছে। প্রিয়তার ছেলে প্রিয়ম আর প্রাণ দুজন হাত ধরে খেলছে। প্রিয়তা একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, সত্যি শ্রাবণ, তুমি অসাধারণ। একটা সময় আমি ভুল বুঝেছিলাম তোমাকে। রাগ ছিল অনেক, কিন্তু এখন আর নেই। তুমি আমার ভাইয়া রজনীর সন্তানকে যেভাবে বুক দিয়ে আগলে রেখেছো, অন্য কেউ হলে তা পারতো না। জানি না ওরা কিছু দেখতে পায় কি না, দেখতে পেলে ওরা অনেক নিশ্চিন্তে থাকতে পারবে। ওদের সন্তানের আদরের কোনো কমতি তুমি রাখোনি। সে একদিনের বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর যত্নে আগলে রেখেছো। তোমার প্রতি সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। আজ মা বাবাও পৃথিবীতে নেই, সবাইকে হারিয়ে নিঃস্ব আমরা। তুমি না থাকলে বাচ্চাটাকে বাঁচানো যেত না, কবেই মরে যেতাম। বেঁচে আছি ওর জন্য, নতুন করে বাঁচতে ইচ্ছা করে ওর জন্য। আমার ছেলেটাকে আমি সত্যি অনেক ভালোবাসি প্রিয়তা। আমার জীবনে আর কোনো আফসোস নেই। আজ আমি বুঝি একটা সন্তান মানুষকে কতটা প্রশান্ত করে দিতে পারে। ওর আধো আধো ডাক, ওর সব বায়না আমাকে শান্তি দেয়। আজ আমার মনে কোথাও কোনো কষ্ট নেই। এখন আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, ওকে মানুষের মতো মানুষ করা। ও যেন কখনো সিগারেট স্পর্শ না করে সেই খেয়াল রাখা। ভাইয়ের মতো একজন সমাজসেবক, এক আদর্শবান মানুষ হিসাবে তৈরি করা। আজ যদি ভাই থাকতো, ভাবি থাকতো, ওদের বেবিকে নিয়ে একটা সুখের সংসার হতো। আমার চোখের সামনে ওদের সুখের সংসারটা সব ভেসে গিয়েছে। প্রিয়তা চোখের পানি ফেলে বলল, রজনী আর ভাইয়া জানতেও পারলো না ওদের ফুটফুটে একটা মিষ্টি বেবি আছে। আমার ভাইয়া কত আদর করতো। এরই মাঝে অন্তু এসে হাজির হয়। অন্তু প্রিয়তাকে বলল, একটু দেরি হয়ে গেল, রাগ করেনি তো? ভাই আর ভাবির কবর জায়াত করলাম আর মা বাবার কবর জায়াত করে এলাম। তুমি এই কাজটা কখনো ভুল করো না দেখি। শুধু কি আমি, সাথে শ্রাবণও ছিল। তোমার চোখে পানি কেন প্রিয়তা? ভাইয়ার জন্য রজনীর খারাপ লাগছে। আমাদের প্রাণের মাঝেই তো ভাই আছে। ও ফুলবাগানে যখন দৌড়াদৌড়ি করে মনে হয় ভাই ঘোরাঘুরি করছে। এই বয়স থেকে ফুল ছিঁড়তে দেয় না কাউকে। বইয়ের কিছু পড়তে পারে না, তাও বই নিয়ে বসে থাকে। ভাইয়ের সব গুণ পেয়েছে। প্রিয়তার ছেলের সাথে একই স্কুলে ভর্তি করা হলো প্রাণকে। বাইরে এসে প্রিয়তা আবারও কান্নায় ভেঙে পড়ল। অন্তু প্রিয়তার কাঁধে হাত রেখে বলল, এইভাবে কাঁদছো কেন আজ তুমি? রজনীর যন্ত্রণাদায়ক একটা বছর আমার বারবার মনে পড়ছে। একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসলে মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই মারা যায়। ওদের ভালোবাসা সার্থক। ওদের ভালোবাসায় কোনো খাত ছিল না, এমন ভালোবাসা ইতিহাসে বিরল। 6 বছর আগে রজনীর গর্ভে একটু একটু করে বাড়ছিল প্রান্তিক আর তার সন্তান, কিন্তু রজনীর সেদিকে কোনো খেয়াল ছিল না। একজন গর্ভবতী মায়ের যে পরিমাণ মানসিক রিল্যাক্স, বিশ্রাম বা খাবারের প্রয়োজন তার কিছুই রজনী করছিল না। একটা রাতও সে ঘুমায়নি। প্রান্তিকের ছবি বুকে জড়িয়ে সারা রাত কাঁদত। মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছিল। দম বন্ধ একটা কষ্ট হচ্ছিল, প্রতিনিয়ত শ্বাসকষ্ট হচ্ছিল। সারাক্ষণ তার কানে প্রান্তিকের আদরের ডাকগুলো বাজতে থাকতো। কান চেপে ধরে রাখতো, সহ্য করতে পারছিল না কিছুই। আমার রজনীগন্ধা, আমার ফুল বাগানের একমাত্র ফুল, আমার সুইট হার্ট, এই কথাগুলো রজনীর মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছিল। বেঁচে থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করছিল সে। তাকে উপহার দেওয়া প্রান্তিকের সেই বাড়িতে চলে এসেছিল 2 মাস পরে। রজনী ড্রিম হাউসে প্রতিটা ওয়াল যেন চিৎকার দিয়ে বলে, এ ঘরে তোমাকে একাকী মানায় না রজনীগন্ধা। প্রান্তিক চৌধুরীর রজনীগন্ধা, তোমাকে বড্ড বেমানান লাগছে।
এই ঘর জুড়ে তোমার একা নয়, তোমাদের দুজনের উপস্থিতি এই ঘরকে মাতিয়ে রাখত। অন্ধকার মাটির নিচে প্রান্তিক চৌধুরী একা কষ্ট পাচ্ছে। তুমি ছাড়া প্রান্তিক চৌধুরীর 1 সেকেন্ড নিঃশ্বাস নিতে পারেনি। তুমি ছাড়া এখন সে ভালো নেই। রজনী 2 কান চেপে ধরে আবারও বসে পড়ে। ঘরের প্রতিটা কোনায় কোনায় প্রান্তিকের স্মৃতি। রজনী নির্বিকার তাকিয়ে থাকে নদীর দিকে। হঠাৎ যেন কখন এসে প্রান্তিক পেছন থেকে জড়িয়ে ধরে বলবে, আমার ফুল বাগানের শ্রেষ্ঠ ফুলটাকে বড্ড বেশি ভালোবাসি। বুক সেলফটা পড়ে আছে, ওয়ালে টাঙানো ছবিগুলো পড়ে আছে, প্রান্তিকের শখের ফুল বাগান পড়ে আছে, প্রান্তিকের শখের গাড়িটাও পড়ে আছে। সব থেকে বেশি কষ্টে পড়ে আছে প্রান্তিকের শখের নারী রজনীগন্ধা। শরীরে এক বিন্দু গহনা নেই, চোখে আর কাজল পড়ে না এখন। একটা সাদা শাড়ি গায়ে, সারা দিন গুটিসিটি মেরে পড়ে থাকে। মস্তিষ্কে ভয়াবহ যন্ত্রণা হয়। প্রেগনেন্সিতে রজনীর অবস্থা খুব একটা ভালো নয়। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক অশান্তিতে চোখের নিচে কালি পড়েছে, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। যে চোখের ভয়ঙ্কর সুন্দর মায়ে প্রান্তিক চৌধুরী পড়েছিল, সেই চোখে আজ কোনো মায়া নেই, আছে শুধুই অশ্রু। চেহারায় সেই মাধুর্যতা নেই, টলমলে মেয়েটার গায়ে 1 ফোঁটা মাংস নেই। এভাবেই কেটে গেল 9 মাস। রজনীর হঠাৎ একদিন খিঁচুনি হলো, দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হলো। একলাম্পেশিয়া শুরু হলো রজনীর। হাই প্রেশারের ফলে একলাম্পসিয়া শুরু হয়। ডাক্তার জানায় মা বাচ্চা কেউই বাঁচবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ডেলিভারিতে রজনী মারা গেলেও ওর বাচ্চাটা বেঁচে থাকে। রজনী মৃত্যুর আগে শ্রাবণকে ডেকে বলে যায়, এই পৃথিবীতে একমাত্র আপনিই আছেন যে প্রান্তিক চৌধুরীর মতো আমার সন্তানকে ভালোবাসতে পারবেন। আপনারও তো কেউ নেই এই পৃথিবীতে। আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, ওকে আপনি আগলে রাখবেন। আমার সন্তান যেন কোনোদিনও সিগারেট স্পর্শ না করে। ওকে ওর বাবার মতো করে মানুষ করবেন। আমাদের সন্তানের বাবা হয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবেন আপনি। ও যেন মানুষের মতো মানুষ হয়। একমাত্র মেয়েকে হারিয়ে মা বাবাও ভেঙে পড়ে। শ্রাবণের সাথে সবাই মিলে রজনীর সন্তানকে যত্ন করছিল। সবাই খেয়াল করতো শ্রাবণের অন্যরকম একটা টান আর ভালোবাসা রজনী আর প্রান্তিকের সন্তানের প্রতি। সবাই নিশ্চিন্তে শ্রাবণের কাছে ছেড়ে দেয় রজনী আর প্রান্তিকের সন্তানকে। এর 2 বছর পরই প্রান্তিকের মা বাবাও দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে অন্তু, প্রিয়তা, রজনীর ভাই, মা বাবা, শ্রাবণ সবাই প্রচুর আদর করে প্রাণকে। শ্রাবণ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। প্রান্তিকের জন্যই ভালোবাসা হারিয়ে মৃত্যুর মুখে চলে যাচ্ছিল। রজনী আবার নতুন করে পবিত্র একটা প্রাণ শ্রাবণের হাতে তুলে দিয়ে নতুন ভালোবাসায় বাঁচতে শেখায়। শ্রাবণ কোনোদিন বিয়ে করবে না আর। তার জীবনের একটাই লক্ষ্য, তার ছেলেকে মানুষের মতো মানুষ করবে।